হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ প্ল্যাটফর্মে অনেক ওয়েলকাম। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, বাট তাও এখনো পর্যন্ত পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু চলবে শুভ নববর্ষ। তো সকলের নববর্ষ কেমন কাটছে একটু আমাকে কমেন্টে জানাবে। কার কটা নববর্ষের জামা হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের শুভেনা ম্যাম তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের যে ওয়ার্ম আপ সিরিজটা চলছিল সেই সিরিজের আমার কেমিস্ট্রি লেকচার। তো তোমরা ফিজিক্সের বেশ কিছু লেকচার পেয়ে গেছো, আই থিঙ্ক 4টে লেকচার পেয়ে গেছো অলরেডি। তো আজ থেকে তোমাদের আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ওয়ার্ম আপ সিরিজের কেমিস্ট্রি লেকচার। ওকে, তো তোমাদের সাথে অনেক বুঝতেই পারছিলে তোমরা আগে যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা করছিলাম না, তোমাদের চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিন্তু আমরা মেনলি আলোচনা করছিলাম। তো সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে কেমিস্ট্রির একটা বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টার, যেটা নিয়ে অধিকাংশ স্টুডেন্টের একটা ভয় যে এই চ্যাপ্টার থেকে আমাদের নিউমেরিক্যালস আসে, যেটা আমরা অ্যাটেন্ড করতে পারি না। না, অনেকেই পারে অ্যাটেন্ড করতে, সেটা একদমই বলা ভুল কথা যে অ্যাটেন্ড করতে পারা যায় না। অনেকেই অ্যাটেন্ড করতে পারো, কারণ কিছুই না, যদি কেউ ক্লাস 9-এ মোলের ধারণা চ্যাপ্টারটা ভালো করে শিখে থাকো, তার কাছে এই চ্যাপ্টারটা একদম দুধে ভাতে আর কি। তো এই চ্যাপ্টারটা কোনোই ব্যাপার না। আজকে আমি এই চ্যাপ্টারটা কিছু স্পেসিফিক নিউমেরিক্যালস যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নিউমেরিক্যালস, বেশ কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস নিয়ে, মানে একটা কম্প্যাক্ট প্যাকেজ নিয়ে খুব জলদি আমরা এই সিরিজটার 5th লেকচারে চলে এসেছি। তো সেখানে আমরা বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা আগের চ্যাপ্টারগুলো নিশ্চয়ই যারা এখনো পর্যন্ত দেখোনি, হ্যাঁ আমার লাস্ট হচ্ছে একটা চলতরিতে চ্যাপ্টার গেল, সেখানে আমি ওহমস ল সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। আর এইখানে কিন্তু আমরা ইউটিউবে শুধুমাত্র মানে ফ্রি লেকচারে শুধুমাত্রই কিন্তু আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কেই ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। তোমাদের ডিটেলস কিন্তু ক্লাস 10-এর জন্য অলরেডি আমাদের একটা পেড ব্যাচ চলছে। তো পেড শুনে তোমাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই, কারণ পেড ব্যাচটা কমপ্লিটলি একটা ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা ব্যাচ, মানে যেখানে আমরা একদম ডিটেলস আলোচনা করছি প্রতিটা টপিক নিয়ে। তো সেটা তোমরা অনেকেই জানো, অনেকে প্রচুর স্টুডেন্ট জয়েনও হয়েছো। তো তোমরা যদি এখনো পর্যন্ত ভেবে থাকো যে না এখনো পর্যন্ত জয়েন হওনি, যারা এখনো পর্যন্ত রয়েছো তারা প্লিজ জয়েন করতে পারো, এটা কমপ্লিটলি তোমাদের ইচ্ছা। যাই হোক, ইউটিউবে আমাদের কিন্তু ক্লাস যেরকম যাচ্ছিল অফকোর্স সেরকম যাবে, কোনো চিন্তা নেই। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি ফার্স্ট চ্যাপ্টারটা, সরি মানে কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা, ফিজিক্যাল সায়েন্সের এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। আর আই থিঙ্ক এই চ্যাপ্টারটা তোমাদের বেশিরভাগ স্কুলের সেকেন্ড সামেটিভে রয়েছে, ঠিক আছে? ফার্স্ট সামেটিভ শেষ হয়ে গেছে সকলের, সেকেন্ড সামেটিভের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, সেকেন্ড সামেটিভে চলতরির চ্যাপ্টারটাও প্রচুর স্কুলের রয়েছে, চলতরি তো খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে কেমিস্ট্রির জন্য এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু মাস্ট আসবেই। এই চ্যাপ্টারটা থেকে বিশেষ করে অঙ্ক আসেই, 3 মার্কসের একটা অঙ্ক থাকবে তো থাকবেই। সো নিউমেরিক্যালস এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। তো তাই জন্যই কিন্তু আমি স্পেসিফিক কিছু নিউমেরিক্যালস এনেছি। হ্যাঁ, এই চ্যাপ্টারের যে ডিটেলস লেকচার সেটা কিন্তু এখানে হবে না। তোমরা জানো এখানে শুধু আমরা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করি, ডিটেলস লেকচার আমরা মেনলি পেড ব্যাচে আলোচনা করছি, ঠিক আছে? আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু ডিটেলস লেকচার আমার নেই, সুরঞ্জন স্যারের কিন্তু মানে আমাদের আগে যে কেমিস্ট্রি টিচার ছিলেন তার কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের ডিটেলস সামারি লেকচার অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে না আমরা বুঝতে পারছি না, যেমন আমি তো আজকে শুধুমাত্র নিউমেরিক্যালস করাবো, তো নিউমেরিক্যালসের মধ্যে আমরা তো থিওরি সেরকম কিছু আজকে আমি বলবো না। তো যদি মনে হয়ে থাকে যে থিওরিটা আমরা বুঝতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু সেই আমাদের পুরনো সুরঞ্জন স্যারের সামারি ভিডিওটা ঝট করে দেখে ফেলবো, তারপরে কিন্তু এইখানে অঙ্ক করতে চলে আসবো, ঠিক আছে? আগে থিওরি পড়ে তারপর এই লেকচারটা দেখবে, আদারওয়াইজ কিন্তু এই লেকচারটার কোনো ভ্যালিডিটি নেই। শুধুমাত্র যদি নিউমেরিক্যালস দেখতে চাও তাহলে কিন্তু হবে না, আগে কিন্তু চ্যাপ্টারটা থিওরিটা সম্পর্কে খুবই ভালো করে জানতে হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি,
যেমন মোলের একটা কনসেপ্ট রয়েছে এইখানে, সেই মোলের কনসেপ্টটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে আইডিয়া করতে হবে। এবং তারপরে এই চ্যাপ্টারে কিছু সূত্র রয়েছে, পারমাণবিক ভরগুলো, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর এই চ্যাপ্টারে কিন্তু মুখস্থ রাখতে হবে। চেষ্টা করবে মুখস্থ রাখার, কারণ হ্যাঁ মাধ্যমিকে ব্র্যাকেটে ব্র্যাকেটে দিয়ে দেয়, কিন্তু বাই চান্স ধরো দিল না, তখন কিছু মানে যেগুলো ভীষণ পপুলার এলিমেন্ট লাইক কার্বন, হ্যানা তানা, এগুলো তো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো এতটাই পপুলার এলিমেন্ট যে এদেরকে আর মানে এদের পারমাণবিক ভর অনেক সময় নাও দেওয়া থাকে। তো তার জন্য বেটার হচ্ছে আমি তোমাদের বলছি যে মুখস্থ করে নাও যে পারমাণবিক, প্রত্যেকটার পারমাণবিক ভর কত এএমইউ বা কত গ্রাম করে, সেটা একবার করে মুখস্থ করে নাও। তো চলো আজকে আমরা কি করব বললাম, আজকে আমরা কেমিক্যাল ইকুয়েশন এন্ড ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা চ্যাপ্টারে কি করব, নিউমেরিক্যালস, ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস প্র্যাকটিস করব। এই লেকচারের আগে বারবার বলছি তোমরা কিন্তু প্লিজ থিওরিটাকে ক্লিয়ার করে এই লেকচারটা দেখবে। চলো তাহলে আজকের আমাদের মেন টপিক হচ্ছে নিউমেরিক্যালস করা। ওকে, চলো তাহলে শুরু হয়ে যাও। ফার্স্ট অঙ্ক কি দিয়েছে? ফার্স্ট অঙ্ক দেখো বলেছে, হ্যাঁ এই চ্যাপ্টারের বারবার বলছি যে পারমাণবিক ভর ক্যালকুলেশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে একটা রিয়াকশন লিখবো, যেমন এখানে বলেইছে দেখো 10 গ্রাম চুনা পাথরের সঙ্গে লঘু HCl এর সম্পূর্ণ বিক্রিয়ায় উৎপন্ন CO2 এর আয়তন, তার মানে এর পরের পার্টটা পরে আসছে। প্রথম কথা হচ্ছে আমাকে রিয়াকশনটা কি হবে সেটা জানতে হবে। রিয়াকশন, এই চ্যাপ্টারে রিয়াকশন তৈরি করা, রিয়াকশন কিন্তু কোথাও তৈরি করে দেওয়া থাকবে না, তো রিয়াকশন তৈরি করা খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো চুনা পাথর, চুনা পাথরের সংকেত কি সেগুলো জানাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটার দেখো রাসায়নিক রসায়ন বিদ্যা মানে প্রত্যেকটা সমীকরণ আমরা জানবো, প্রত্যেকটার ইকুয়েশন, ফর্মুলা, সংকেত এগুলো আমরা জানবো, এটা ক্লাস 8-7 থেকেই শিখে আসছি। তো এই প্রত্যেকটা ইকুয়েশনকে ব্যালেন্স করতে জানতে হবে। এইটা তো আমি অঙ্কটা ভ্যাট ভ্যাট করে দেবো, তোমরা যদি বেসিক জিনিসগুলোই না জানো তাহলে কিন্তু খুব সমস্যা। তো ব্যালেন্সিং মানে সমতা বিধান, একটা রিয়াকশনের সমতা বিধান কিভাবে হয় সেটা, তার সাথে সাথে এই প্রত্যেকটার পারমাণবিক ভর নির্ণয় করা, প্রত্যেকটা রিয়াকশন কি করে লিখতে হয় সেটা, মানে প্রোডাক্ট কি হবে অর্থাৎ রিয়াক্টেন্ট কি হবে, কি প্রোডাক্ট হবে সেগুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু বেসটাকে স্ট্রং রাখতে হবে। চলো আজকে তো আমার অঙ্ক করার পালা, আজকে কিন্তু আমি নো থিওরি। ওকে, তো বলেছে চুনা পাথরের সঙ্গে লঘু HCl এর সম্পূর্ণ বিক্রিয়া। চুনা পাথর মানে আমি কি বললাম, চুনা পাথর মানে দাও লিখে দিই, চুনা পাথর ইজ ইকুয়ালস টু চুনা, চুনা লাগাও না আবার কাউকে, চুনা পাথরকে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট ইজ CO3। ক্যালসিয়াম কার্বনেটের সাথে দেখো কি বলেছে, রিয়াকশনটা এবার আমরা তৈরি করছি। ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা কি করব, HCl এর বিক্রিয়া হচ্ছে। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লিয়ার? সেখান থেকে দেখো কি প্রোডাক্ট তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপরে আর কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, আর কি তৈরি হয়, H2O। এই বিক্রিয়াটা সকলের খুব পপুলার বিক্রিয়া, সকলেই জানো। এবার আমাকে প্রথমে তো বিক্রিয়াটা করে ফেললাম, এবার আমাদের দেখতে হবে বিক্রিয়াটা ব্যালেন্স আছে নাকি, অর্থাৎ সমতা বিধান করা আছে নাকি। তো দেখি, দেখো প্রথমেই দেখতেই পাচ্ছি এখানে একটা ক্যালসিয়াম, মানে প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি সমতা বিধানের। এই দিকের প্রোডাক্ট, এটাকে বলা হয় রিয়াক্টেন্ট বা যারা বিক্রিয়া করছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। যেটা উৎপন্ন হয়েছে অর্থাৎ এই তিনটে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে এদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ রিয়াক্টেন্ট। ওকে, তো আমাকে দেখতে হবে বিক্রিয়কের অর্থাৎ যারা রিয়াকশন করছে তাদের প্রত্যেকটা এলিমেন্টের সংখ্যা বিক্রিয়াজাত পদার্থের প্রত্যেকটা এলিমেন্টের সংখ্যার সাথে ইকুয়াল হচ্ছে কিনা। তো চলো দেখে নিই, এখানে কটা ক্যালসিয়াম রয়েছে, একটা ক্যালসিয়াম রয়েছে, অর্থাৎ ইকুয়েশনের বাদিকে একটা ক্যালসিয়াম, ইকুয়েশনের ডান দিকে একটা ক্যালসিয়াম, মিল আছে, দরকার নেই। এরপরে দেখো এখানে দেখো ক্লোরিন, এখানে দেখো ক্লোরিন কটা আছে, দুটো রয়েছে, বাট ইকুয়েশনের বাম দিকে ক্লোরিন কটা আছে, একটা রয়েছে। তো আমার তো তার মানে ম্যাচিং নেই, অর্থাৎ ইকুয়েশনের ডান দিকে ক্লোরিন আর বাদিকের ক্লোরিনের সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এদিকে যেহেতু দুটো রয়েছে এদিকেও কিন্তু দুটো আনতে হবে। তো আমরা জানি যে এখানে পট করে নিচে 2 লেখা যায় না, ক্লাস 7 থেকে শিখে আসছি। আমরা কি করব, ব্যালেন্সটা করতে হয়, এই যে সামনে 2 বসাতে হয়।
তো দেখো সামনে যদি আমি 2 বসাই তাহলে কটা ক্লোরিন হয়ে গেল, এখানে 2টো ক্লোরিন হয়ে গেছে, এখানে কটা ক্লোরিন, 2টো অফকোর্স রয়েছে, এবং এখানে কটা হাইড্রোজেন এখন হয়ে গেছে, সামনে 2 বসানোর ফলে এখন 2টো হাইড্রোজেন হয়ে গেছে, সমস্যার বিষয়। তো আমাকে দেখতে হবে এদিকেও 2টো হাইড্রোজেন আছে নাকি, তো এখানেও 2টো হাইড্রোজেন আছে, কার্বন এখানে একটা, কার্বন এখানে একটা। এবার অক্সিজেনটাকে দেখবো, অক্সিজেন কটা রয়েছে, দেখো অক্সিজেন এখানে 3টে রয়েছে, এখানে কটা অক্সিজেন, এখানে একটা, 2টো, আর এদিকে একটা, 3টে। আমার সব পুরো ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে গেল। এরপরে আমাকে কি বলেছে দেখো, 10 গ্রাম চুনা পাথরের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন, মানে আমাকে কোন কোন জিনিসটাকে নিয়ে কাজ করতে বলেছে বলতো, ক্যালসিয়াম কার্বনেটটাকে নিয়ে কাজ করতে বলেছে, কারণ ক্যালসিয়াম কার্বনেটের অর্থাৎ চুনা পাথরের ভরটা আমাকে বলে দিয়েছে, তার সাথে আমাকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে কাজ করতে বলেছে। তার মানে খেয়াল করে দেখো আমাকে কিন্তু বাকি যে ক্যালসিয়াম ক্লোরাইড, জল, HCl এদের ভর নির্ণয় না করলেও হবে, শুধু কার কার করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট আর এদিকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই দুটো নিয়েই আমাকে কাজ করতে হবে। সো করে ফেলি, দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর কি করে নির্ণয় করব, আমরা যেমন এখানে কোন কোন এলিমেন্ট রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, সো ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেনের আমরা কি করব, ভর নির্ণয় করব। তো ক্যালসিয়ামের ভর আমরা জানি কত, 40, জানো পারমাণবিক ভর। কার্বনের কত, দেখো ক্যালসিয়ামের সাথে কার্বন রয়েছে, তাহলে প্লাস, কার্বনের আছে 12, তার সাথে আবার কে আছে, অক্সিজেন, কিন্তু কটা অক্সিজেন রয়েছে, 3টে অক্সিজেন রয়েছে, সো 3 ইন্টু অক্সিজেন, একটা অক্সিজেনের ভর কত, 16, সো 3 ইন্টু 16। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয় 48, 12, 100 গ্রাম, 100 গ্রাম হচ্ছে আমার টোটাল ক্যালসিয়াম কার্বনেটের ভর। আচ্ছা, এদিকে আমার কার্বন ডাই অক্সাইডটা তৈরি করব, কার্বনের কত, 12 প্লাস 2 ইন্টু 16, কারণ 2টো অক্সিজেন, এটা করলে আসে আমার 44 গ্রাম। কিন্তু এখানে কোশ্চেনটা কি বলে, তার মানে খেয়াল করো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আমি মুন্ডু বেরিয়ে গেছে আমার। আবার দেখি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, কিন্তু আমাকে তো 100 গ্রাম বলেনি, আমাকে বলেছে কত, আমাকে বলেছে 10 গ্রাম। তাহলে লিখবো ঐকিক নিয়ম করব, সে বাচ্চাবেলায় করতাম না, কি করতাম দেখো, 100 গ্রাম CaCO3 উৎপন্ন করে 44 গ্রাম CO2, তাহলে 1 গ্রাম কত, ডিং 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 ডিং, 44 বাই 100, আমাকে দিয়েছে কত, 10 গ্রাম, তাহলে 44 ইন্টু 10 বাই 100, कट गया, सो 4.4 গ্রাম CO2। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কত গ্রাম CO2 পাবো আর কি, যদি এখানে 100 গ্রাম না বিক্রিয়া করে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করতো, তাহলে কিন্তু আমরা এই 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডটা পেতাম। কিন্তু কোশ্চেন আরো বলেছে, কোশ্চেন আবার কি বলেছে দেখো, ও সরি, এখানে তো উৎপন্ন আয়তন দিয়েছিল, সরি এটা হবে না, আয়তন বার করতে দিয়েছে, আমি পাগলের মতো ভর বার করে গেছি কেন। আচ্ছা, যদি ভর বার করতে দিত তাহলে আমরা ভর বার করতাম, তাহলে আমরা এখানে তো আয়তন বার করতে দিয়েছে, সর্বনাশ ব্যাপার, আমাকে তো কোশ্চেনটা পড়া উচিত ছিল। আয়তন বার করতে হলে আমরা দেখো এখানে কার্বন ডাই অক্সাইড কত মোল আছে বলো তো, সামনে কত কিছু নেই, তার মানে 1 আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 গ্রাম, 44 গ্রাম মানে কত, 1 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোলের আয়তন কত, 1 মোল যে কোনো পদার্থের, যে কোনো যে গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। এটা আমরা কোথায় পড়েছিলাম, ক্লাস 9-এ মোলের ধারণা চ্যাপ্টারে পড়েছিলাম, মনে আছে তো নিশ্চয়ই। এছাড়াও কিন্তু আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারেও পড়েছি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে খেয়াল করে দেখো এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, 22.4 লিটার, তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম কত এবং তার সাথে 10 গ্রাম কত, 22.4 ইন্টু 10 বাই 100, তাহলে আমার আসে
2.24 লিটার CO2 উৎপন্ন করছে কে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এরপর কি বলেছে, এই কার্বন ডাই অক্সাইডের আয়তনটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 780 মিলিমিটার এইচজি চাপে কত হবে। এর আবার উল্টো আরেকটা কন্ডিশন বলে দিয়েছে, যে টেম্পারেচার বলে দিয়েছে, তার সাথে সাথে চাপ বলে দিয়েছে। সেক্ষেত্রে বলেছে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা কত হবে। তো দেখো, এই যে এটা যে বেরিয়েছে, এই 100 গ্রাম থেকে তৈরি 22.4 লিটার তৈরি হচ্ছে, এই যে পুরো কনসেপ্টটা হচ্ছে, এটা মেনলি কোথায় হয়? এসটিপিতে হয়। মনে আছে নিশ্চয়ই এসটিপির কনসেপ্টটা। এসটিপিতে আমরা কি জানি, এই যে পুরো জিনিসটা ঘটছে কোন কোন কন্ডিশনে? এসটিপিতেই তো আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এই যে পুরো রিয়াকশনটা ঘটেছে কিন্তু এসটিপিতে। এসটিপি মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা ঘটেছে এসটিপিতে। তাহলে এসটিপিতে আমরা জানি চাপ কত হয়। এসটিপিতে চাপ হয় 760 মিলিমিটার এইচজি। মানে এসটিপিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হয় 1 ATM। 1 ATM মানে আমরা কি জানি? 76 সেমি এইচজি, অথবা এখানে যেহেতু মিলিমিটার এইচজিতে বলেছে, তাহলে আমাকে 760 মিলিমিটার এইচজি লিখতে হবে। আবার এসটিপিতে উষ্ণতা কত হয়? আচ্ছা, এটা হচ্ছে প্রেসার। উষ্ণতা টেম্পারেচার কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি মানে আমরা কত জানি? 273 কেলভিন, কারণ কেলভিনে অঙ্ক করতে হয়। আর এখানে আয়তনটা কত বেরিয়েছে কার্বন ডাই অক্সাইডের? আয়তনটা বেরিয়েছে, আচ্ছা এটাকে P1 লিখি, P1 T1 V1, 2.24 লিটার। আমাকে P2 কত বলে দিয়েছে? P2 বলে দিয়েছে 780 মিলিমিটার এইচজি। তার সাথে T2 কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি কি করব? কেলভিনে ট্রান্সফার করতে গেলে আমাকে 273 যোগ করলে আসবে 300 কেলভিন। তাহলে এই চাপ এবং তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আয়তনটা কত হবে সেটাই আমাকে কোশ্চেনটা জানতে চেয়েছে। তো আমরা একটা বয়েলার চার্লসের সূত্রের সমন্বয় সূত্র পড়েছিলাম। বয়েলার চার্লসের সূত্রের সমন্বয় সূত্র কি ছিল? T1 V1 by T1 equals to P2 V2 by T2। বসিয়ে দাও। P1 এর ভ্যালু কত? 760 ইন্টু V1 কত? 2.24 ডিভাইডেড বাই T1 কত? T1 কত রে? 273 ইকুয়ালস টু P2 কত? 780। V2টাই আমাকে জানতে চেয়েছে, আর T2টা কত? 300 কেলভিন। এখান থেকে V2 ইকুয়ালস টু কত আসে? এই শূন্য আর এই শূন্য কাটবে। V2 ইকুয়ালস টু আসবে 76 ইন্টু 2.24 ইন্টু 300 ডিভাইডেড বাই 273। এইটাকে একটু তোমরা ক্যালকুলেট করি, আমি দেখি, কারণ এটা বিশাল বড় ক্যালকুলেশন, অনেক অনেক ইয়ে আসবে, বড় আসবে। ওকে, এখানে একটা 78ও হবে। চলো একটু করে দেখি, কারণ ক্যালকুলেশন তোমরা নিজেরা বাড়িতে আরামসে করতে পারবে। 76 ইন্টু 2.24 ইন্টু 300 ডিভাইডেড বাই 273 ইন্টু 78। ওকে, এটা করলে আসবে 2.398 লিটার। কোথায় যে লিখবো? ডিং 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 398 লিটার, অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই 780 মিলিমিটার এইচজি চাপে আয়তনটা কত বেরোবে? আয়তন বেরিয়েছে 2.398 লিটার। আমি উপরে লিখে দিই অ্যান্সারটা। অ্যান্সার V2 ইকুয়ালস টু 2.398 লিটার। এটাই হচ্ছে আমার আয়তন আসবে কত? ওই চাপ এবং ওই উষ্ণতায়। এই অঙ্কটা কিন্তু একটা ভীষণ ভালো অঙ্ক। তোমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে 2.4 লিটারও করতে পারো, ঠিক আছে? মানে এটাকে কিন্তু অ্যাপ্রক্সিমেট করে 2.4 লিটারও লেখা যায়, যেটা খুশি। তোমাকে এটাকে অ্যাপ্রক্সিমেট করে 2.4 লিটার লিখতে পারো।
তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমরা ইকুয়েশন তৈরি করলাম, তারপর আমরা কি করলাম, তারপরে আমরা তার পারমাণবিক ভর যেগুলো যেই কোয়ান্টিটিগুলোকে নিয়ে কাজ করতে বলেছে এখানে, অর্থাৎ চুনাপাথর আর কার্বন ডাইঅক্সাইড, শুধুমাত্র এই দুটোরই বার করব পারমাণবিক ভর, বাকিগুলো বার করে কোনো দরকার নেই। তাহলে এখান থেকে আমাকে তারপরে আয়তন নিয়ে কাজ করতে বলেছে, সুতরাং এই কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে 1 মোলের, তাহলে 1 মোলের আয়তনটা আমি নির্ণয় করলাম। তারপরে আমি কি করলাম, এই যে পুরো বিক্রিয়াটা ঘটেছে দেখতেই পাচ্ছ 1 মোল 22.4 লিটার হচ্ছে, মানে এটা পুরো ঘটনাটা ঘটছে কোথায়, এসটিপিতে। আমরা যে কোনো ধরে নেব রিয়াকশন ঘটে এসটিপিতে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, যদি কোনো কন্ডিশন বলে না দেওয়া থাকে। তো এসটিপি মানেই আমরা কত জানি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm, যেটা 760 মিলিমিটার এইচজির সাথে সমান। তো সেখানে আবার টেম্পারেচার কত থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন। তাহলে এখানে সবকটা বসিয়ে দিয়েছি, এবারে বয়লার চার্লসের সূত্রে সমন্বয় সূত্র লিখেছি, এবং সেখান থেকে আরামসে আমাদের যেই টেম্পারেচারের যেই চাপে কার্বন ডাইঅক্সাইডের আয়তন বার করতে দিয়েছে আমরা কিন্তু বার করে ফেলেছি। তো এই অঙ্কটা কিন্তু একটা ভালো অঙ্ক। চলো এবারে নেক্সট অঙ্কে যাই। দেখো কি বলেছে, 13.1 গ্রাম জিঙ্কের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় কত গ্রাম H2 পাওয়া যাবে, যেখানে জিঙ্কের পারমাণবিক ভর বলে দিয়েছে। এইটা তো বহুত সোজা রিয়াকশন। কি রিয়াকশন, Zn প্লাস H2SO4, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ZnSO4 প্লাস H2। খেয়াল করে দেখো ব্যালেন্সিং আছে, Zn একটা, এদিকে Zn একটা, হাইড্রোজেন দুটো, SO4 একটা, হয়ে গেল, সবকটা পুরো রিয়াকশন ব্যালেন্সড রয়েছে। কিন্তু এবার আমরা কোন কোন জিনিস নিয়ে কাজ করতে বলেছে সেটা দেখবো। কি নিয়ে কাজ করতে বলেছে, জিঙ্ক, আর কে, কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। মাঝখানে H2SO4 এর কোনো গল্পই নেই, মানে জানতেই চাইনি H2SO4 সম্পর্কে। ওকে, তাহলে আমরা জাস্ট জিঙ্ক নিয়ে কাজ করব 65.5 গ্রাম। ওকে, তার সাথে হাইড্রোজেন আমরা কি জানি, হাইড্রোজেন কত আছে, এক একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম। এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, সো 2 × 1 দ্যাট ইজ 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আচ্ছা 4 দুগুণে 8। ওকে, যাই হোক মাথা গেছে আমার। তো এই 65.5 গ্রাম জিঙ্ক কত গ্রাম H2 তৈরি করতে পারে, 2 গ্রাম। আমাকে কত জানতে দিয়েছে, এত গ্রাম জিঙ্ক কত গ্রাম তৈরি করবে, ঐকিক নিয়ম কত, 65.5 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম H2 গ্যাস পাওয়া যায়। 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, কোথায় গেলি রে, 2/65.5 গ্রাম। আমাকে জানতে চেয়েছে কত, 13.1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 2 × 13.1/65.5 গ্রাম। আচ্ছা এখানে দশমিক উঠে গেল, আই থিঙ্ক 5 দিয়ে যাবে, তাহলে 2/5 গ্রাম। তাহলে কত গ্রাম H2 পাওয়া যাবে, 2/5। এটাকে পয়েন্টে লিখতে পারো, অথবা এভাবেও ছেড়ে দিতে পারো, মানে 0.4 আসবে, এভাবেও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তো যা খুশি। আচ্ছা তাহলে এই অঙ্কটা কিন্তু একদম দুধে ভাতে অঙ্ক ছিল, একদম পাতির থেকে পাতি অঙ্ক, যদি না তোমরা রিয়াকশনটা জেনে থাকো। যারা রিয়াকশনটাই জানবে না তারা তো নাম্বারই পাবে না। রিয়াকশন জানা, রিয়াকশন লেখা, ব্যালেন্সড রিয়াকশন লেখা খুব ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 2.3 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জলের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে সোডিয়ামকে কি করা হয়েছে, অতিরিক্ত জলের সাথে বিক্রিয়া করা হয়েছে। চল সোডিয়াম, এই কি করছিস, সোডিয়াম প্লাস জল মানে H2O, কি করে বলতো, সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, বলেই দিয়েছে আমাকে, আমি আবার কেন কি করে বলছি, সোডিয়াম হাইড্রোক্সাইড করবে, তার সাথে কি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কিন্তু দেখো রিয়াকশনটা ব্যালেন্স নেই, কেন দেখো, এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা। ওকে, এখানে হাইড্রোজেন কটা, এদিকে দুটো, কিন্তু এখানে হাইড্রোজেন দুটো প্লাস একটা, 3টে হয়ে গেছে, ঘাপলা হয়ে গেছে গো। তার মানে এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেদিকে ইকুয়াল হয়ে যায়। আচ্ছা এদিকে যদি দুটো বসাই, তাহলে 4টে হাইড্রোজেন, 2 দুগুণে 4, তাহলে এইখানেও আমাকে 2 বসাতে হবে। তাহলে দেখো দুটো হাইড্রোজেন 4টে হাইড্রোজেন, ডান দিক বাদিক হাইড্রোজেন ইকুয়াল হয়ে গেছে। কিন্তু দেখো এদিকে 2 বসানোর ফলে সোডিয়াম দুটো হয়ে গেছে, তাহলে এখানেও আমাকে সোডিয়ামের জায়গায় 2 বসাতে হবে। দেখো এবারে
ব্যালেন্সড হয়ে গেছে। এবার দেখো, এবার আমরা কাকে কাকে নিয়ে কাজ করতে বলেছে, সোডিয়ামকে নিয়ে কাজ করতে বলেছে, আর কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডকে নিয়ে কাজ করতে বলেছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো কিছু মানে কোনো পারমাণবিক ভরগুলো বলে দেওয়া নেই। সো আমরা মুখস্থ জানি আমরা সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23। মনে আছে তো? না মনে থাকলে মাথায় বাড়ি মারবো। 2 × 23 কত তাহলে, 46 গ্রাম। এটা হচ্ছে সোডিয়ামের। তার সাথে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়েছে দেখো, 2 ইন্টু দেখো সামনে 2 ইন্টু আছে তাই আমি 2 ইন্টু লিখলাম। সোডিয়ামের কত 23 প্লাস অক্সিজেনের কত 16 প্লাস হাইড্রোজেনের কত 1। ঠিক আছে, এটা করো 17 0 80 গ্রাম আই থিঙ্ক বেরোবে। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো 46 গ্রাম সোডিয়াম কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, আমি কেন বেরিয়ে যাচ্ছি ঘর থেকে মানে ক্যামেরা থেকে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। তাহলে খেয়াল করে দেখো আমাকে কোশ্চেনে কি বলেছে, জানতে চেয়েছে 2.3 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জলের সাথে বিক্রিয়া করতে হবে। তার মানে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো যে 46 গ্রাম সোডিয়াম 80 গ্রাম NaOH উৎপন্ন করে। ভালো কথা, ইটস ওকে। তাহলে 1 গ্রাম কত উৎপন্ন করবে, 80/46 ডিং। আর কত জানতে চেয়েছে, 2.3 গ্রাম কত উৎপন্ন করবে, 80 × 2.3 / 46 ডিং। আচ্ছা তুলে দাও, এখানে হবে 10 2 40 4 গ্রাম। ঠিক আছে, 4 গ্রাম কি উৎপন্ন করছে, NaOH উৎপন্ন করছে কে, 2.3 গ্রাম সোডিয়াম। ঠিক আছে, তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার হো গিয়া। নেক্সট, উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত। আচ্ছা এবার আবার হাইড্রোজেন নিয়ে কাজ করতে বলেছে, খুব ভালো কথা। এবার খেয়াল করে দেখো এসটিপিতেই জানতে চেয়েছে, কোনো এক্সট্রা টেম্পারেচার প্রেশার কিছু বলে দেয়নি। হাইড্রোজেন এই 2 গ্রাম অর্থাৎ 2 মোল সোডিয়াম অর্থাৎ 46 গ্রাম সোডিয়াম কয় মোল হাইড্রোজেন উৎপন্ন করে, 1 মোল। সামনে কিছু নেই মানে 1 মোল। তাহলে 1 মোল হলে 1 মোলের হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে দেখো এখানে এই হাইড্রোজেনটার আয়তন কত, যেহেতু 1 মোল সুতরাং 22.4 লিটার। তাহলে 46 গ্রাম সোডিয়াম কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, 22.4 লিটার। কিন্তু আমাকে তো 46 জানতেই বলেইনি কত গ্রাম সোডিয়াম এখানে বিক্রিয়া করেছে, 2.3 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করেছে। সো এবার আবার আমাকে ঐকিক নিয়ম করতে হবে, কোন কালি দিয়ে করব, এই কালি দিয়ে করি। আবার লিখি, 46 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 22.4 লিটার হাইড্রোজেন। 1 গ্রাম সোডিয়াম উৎপন্ন করবে 22.4/46। জানতে চেয়েছে কত, 2.3 গ্রাম যদি সোডিয়াম বিক্রিয়া করত তাহলে কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করত। ঠিক আছে, এখান থেকে একটা যাবে, এখানে 10 2 দিয়ে হচ্ছে 11.2, তাহলে আমার অ্যান্সার আসবে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস। তার মানে আমার অ্যান্সার কত আসলো, এইখানে একটা অ্যান্সার আসলো 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম একটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। এখানে আরেকটা অ্যান্সার আসলো, আমি সাইডে লিখছি 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস, এইটা হচ্ছে 2 নম্বর आंसर। समझ में आया या सुन के अच्छा लगा? আচ্ছা যদি বুঝতে না পারো ভিডিও আবার পেছনে যাবে, স্লাইড করে ভিডিওটাকে আবার দেখবে, বুঝতে পেরে যাবে আশা করি। আচ্ছা চলো তাহলে বোঝা গেছে, নেক্সট অঙ্কে চলে যাই।
নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকে কমা হবে একটা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড, এত গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে। এত কিছু ডেটা দেওয়া আছে, মোটা মাথায় চেটে দিয়েছে। কি বলেছে দেখো, চলো আগে রিয়াকশন লিখে দিই। এই রিয়াকশনটা কিন্তু আগেও লেখা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট তার সাথে HCl, একদম ফার্স্ট অঙ্কটাই এটা ছিল। তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে কার্বন ডাই অক্সাইড, তার সাথে জল। এটা ব্যালেন্স নেই, দেখো 2 করলাম, তাই জন্য আমার এখানে 2 করতে হলো না, সরি, ও ঠিকই আছে। এবারে এখানে জাস্ট 2 লিখতে হতো। এবারে আমাকে কোন কোন নিয়ে কাজ করতে বলেছে দেখো, এতগুলোর নিয়ে কাজ করতে বলেছে। তাহলে প্রথমে আমাকে এই দেখো কতগুলোর ভর জানতে বলে দিয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন অর্থাৎ জল, হাইড্রোজেন না সরি ওয়াটার। আচ্ছা, এটা তো আমরা একটু আগেই বার করলাম, কত 100 হলো। আবার করে দেখাচ্ছি, ক্যালসিয়ামের কত 40, 12 প্লাস 3 × 16, ঠিক আছে, করলে আসে 100 গ্রাম। ওকে, এদিকে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে কত 40, ক্লোরিন কটা আছে 2টো, ক্লোরিনের 35.5, এটা করলে আসে হচ্ছে দেখতে হবে করে 111 গ্রাম। কোথায় গেল 111 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের তো আমরা জানি, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 44, 12 + 2 × 16 44, আর জলেরও আমরা জানি 2 × 1 + 16 মানে হচ্ছে 18 গ্রাম। কয়েকটা জিনিস না তোমরা একটু মুখস্থই করে নেবে, যেমন খুব কমন হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, এগুলো ডিরেক্ট তোমরা লিখে দিতে পারো, আবার লিখ করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে HClটাও বার করে ফেলি। HCl কটা আছে 2 × H মানে 1 প্লাস 35.5, তাহলে 2 × 36.5, গ্রাম হচ্ছে HCl, ঠিক আছে। এবারে আমাকে কি কোশ্চেনটা জানতে চেয়েছে দেখো, কোশ্চেনটায় বলেছে 50 গ্রাম CaCO3, তার মানে 100 গ্রাম CaCO3 সাথে 73 গ্রাম HCl এর বিক্রিয়ায় 111 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 18 গ্রাম জল উৎপন্ন হয়। কি বললাম আবার দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে প্রত্যেকটার ভর আমি বার করে ফেলেছি, কারণ প্রত্যেকটার আমাকে ভর নিয়ে কাজ করতে বলেছে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে 73 গ্রাম HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে 18 গ্রাম জল। কিন্তু আমাকে কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে যদি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, মানে এটা যদি এখন 1 মোল থাকে, 50 গ্রাম মানে হাফ মোল, হাফ হয়ে গেছে। 100 গ্রাম থেকে যদি এতগুলো এরকম উৎপন্ন হয়, এত গ্রাম করে, এখন বলে দিয়েছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, মানে এটা হাফ হয়ে গেছে, তার সাথে কি কি উৎপন্ন হচ্ছে 55.55 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, মানে যদি এটা হাফ হয়ে যায় জিনিসটা, মানে এই প্রোডাক্টটার যদি যত গ্রাম নিয়ে কাজ হচ্ছিল তা না করে এখন হাফ গ্রাম নিয়ে কাজ হচ্ছে, তাহলে বাকি প্রোডাক্টের ভরগুলো কমে যাবে, অর্থাৎ যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর ভরটাও কমে যাবে অফকোর্স। সেই ভরগুলো তাহলে কিরকম হয়ে গেছে দেখো, 111কে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায় 55.5 গ্রাম হয়ে যায়। 44কে যদি 2 দিয়ে ভাগ করে দেখো 22 গ্রাম হয়ে আসে। 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 9 গ্রাম চলে আসে, মানে সবকটা হাফ হয়ে গেছে। তাহলে এখন 50 গ্রাম 100 গ্রাম থেকে যদি এরকম এইগুলো উৎপন্ন হয়, 50 গ্রাম থেকে যদি ওই প্রত্যেকটা হাফ হয়ে যায়, তাহলে HClটাও বাকি, মানে যদি এখানে 2 মোল হয় তাহলে HCl এখন কত মোলের সাথে বিক্রিয়া করতে হবে 1 মোলের সাথে। কি বললাম বুঝতে পেরেছো আশা করি, যে এটাকে তোমরা সিম্পল
যে ভরের সংরক্ষণ সূত্র সেটা দিয়েও করা যায়, বাট এটা আমি এতবার করে কেন বলছি, এটা একদমই সহজ, এটাকে আর মানে মানে এটাকে এই রিয়াকশনটা লেখারও কোনো দরকার হয় না, জাস্ট মানে একটু কনসেপ্ট দিয়ে করলেই বলা যায় যে 100 গ্রাম থেকে যদি এরকম উৎপন্ন হয় তাহলে 50 গ্রাম থেকে অফকোর্স এগুলোর হাফ হাফ উৎপন্ন হবে, এবং তার সাথে 50 গ্রামের সাথে অফকোর্স এখানে 2 মোল HCl লিখেছে। এখন কত মোল লাগবে? 1 মোল HCl লাগবে। তাহলে এখন আমার 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে তাহলে 50 গ্রাম COCO3 এর সাথে, তাহলে 100 গ্রামের সাথে যদি 2 মোল HCl এর বিক্রিয়া করতে হয় তাহলে 1 মোল HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। এইটা কিন্তু অন্যরকম ভাবেও করা যায়, এই অঙ্কটা ভরের সংরক্ষণ সূত্র থাকে, কিন্তু আমি এটা দিয়ে মানে একদম সহজ পদ্ধতিতে করলাম। আর 1 মোল HCl মানে কত, কত গ্রাম? 1 প্লাস 35.5 মানে 36.5 গ্রাম HCl প্রয়োজন হবে ওই প্রোডাক্টগুলো তৈরি করতে, কারণ সবকটা হাফ হয়ে গেছে। আমি এতটা বোঝালাম কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু এক লাইনের অঙ্ক, জাস্ট এই রিয়াকশনটা লিখবে, রিয়াকশনটা লিখে দেখবে যে 100 গ্রাম থেকে এগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে এটার হাফ গ্রাম থেকে কত, মানে এই এটার হাফ গ্রাম থেকে প্রত্যেকটা হাফ উৎপন্ন, মানে প্রত্যেকটার মানে হাফ হাফ করে উৎপন্ন করতে এই HClটাও হাফ লাগবে, মানে এই যা 73কে যে 2 দিয়ে ভাগ করে দিলে অত গ্রাম HCl এর সাথে প্রয়োজন হবে বিক্রিয়াটা ঘটাতে। তাহলে এটাকে না মানে তোমার ভরের সংরক্ষণ সূত্র থেকেও করতে পারো যে মানে রিয়াক্টেন্টের মাস ইকুয়ালস টু প্রোডাক্টের মাস করে সেখান থেকে তোমরা HCl এর ভর নির্ণয় করতে পারো, সেভাবেও করা যায়, কিন্তু আমি এভাবে করলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে 216 গ্রাম মার্কিউরাস অক্সাইড থেকে মানে HgO মানে মার্কিউরাস অক্সাইড কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ এখানে আমাকে HgO কে উত্তপ্ত করতে বলেছে, সরি এটাকে উত্তপ্ত করতে বলেছে। উত্তপ্ত করা মানে হচ্ছে হিটের সাইন দেওয়া, একদম ত্রিভুজ এঁকে দেওয়া। তাহলে উত্তপ্ত করছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হচ্ছে অক্সিজেন, তার সাথে কি উৎপন্ন হবে বলতো? পারদটা আলাদা হয়ে যাবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা আমরা দেখো তো ব্যালেন্স আছে নাকি? এই বিক্রিয়াটা কিন্তু মোটেই ব্যালেন্স নেই, তো এটাকে আমাকে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। সো এটাকে দেখো এখানে দুটো অক্সিজেন, সো এখানে দুটো অক্সিজেন আনা প্রয়োজন, তাহলে 2 দিলাম, এদিকে 2 দিলাম, দেখো হয়ে গেল ব্যালেন্সড। অর্থাৎ দুটো এখন পারদ, এদিকে দুটো পারদ, এখানে কটা অক্সিজেন? দুটো, এখানেও দেখো দুটো অক্সিজেন, তাহলে ব্যালেন্সড হয়ে গেল। তো আমাকে কোন কোন জিনিসটাকে নিয়ে কাজ করতে বলেছে দেখো। এত গ্রাম HgO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ, আচ্ছা সেই পরিমাণটা পরের কথা, আগে তো অক্সিজেন আর এটা নিয়ে কাজ করতে বলেছে। তাহলে আমরা চলো করে নিই এটার ভর নির্ণয়। Hg এর ভর দেখো বলে দিয়েছে 200, তাহলে 200 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 216 ইন্টু 2, তাহলে হচ্ছে 432 গ্রাম HgO। ঠিক আছে, তাহলে 432 গ্রাম HgOর সাথে তোমার কত গ্রাম অক্সিজেন? অক্সিজেনের তো আমরা জানি 16 ইন্টু 2 মানে হচ্ছে 32 গ্রাম, কিন্তু কোশ্চেনটা বলেছে 216 গ্রাম HgO কে উত্তপ্ত করতে হবে, মানে যদি 432 গ্রাম থেকে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায় তাহলে 216 গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যাবে? অফকোর্স এটার হাফ হবে, অর্থাৎ আমি লিখব 432 গ্রাম HgO থেকে 32 গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যায়। ওকে, পাওয়া গেল গো, পেয়ে আমি কি বা করবো? আচ্ছা, তাহলে 216 গ্রাম থেকে কত পাওয়া যাবে? একেরটা লিখলাম না, এই ঐকিক নিয়মটা আর করলাম না, ডিরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে 32 ইন্টু 216 বাই 432 গ্রাম, কাট গয়া রে 16 গ্রাম এসে গেল রে। তাহলে 216 গ্রাম HgO থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যেতে পারে? 16 গ্রাম অক্সিজেন পাওয়া যেতে পারে। এরপরে একটা পার্ট বলেছে, এখানে শেষ নেই, এখানেই শেষ নেই। সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? ও মাই গড, আরেকটা রিয়াকশন লিখতে হবে। পটাশিয়াম ক্লোরেট থেকেও কিন্তু আবার অক্সিজেন গ্যাস পাওয়া যায়, মানে এই পরিমাণ অক্সিজেন গ্যাস পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? তাহলে পটাশিয়াম ক্লোরেটের আবার সংকেতটা লিখবো। পটাশিয়াম ক্লোরেট এদিকে, এটার পরে এদিকে করছি, ঠিক আছে?
KClO3 এটাকে যদি উত্তপ্ত করা হয় পাওয়া যায় KCl প্লাস O2, কিন্তু দেখো এটা ব্যালেন্সড নেই। এবার আমাকে ব্যালেন্স করতে হবে 2KClO3 2KCl প্লাস 3O2। এবার দেখো, আচ্ছা এই রিয়াকশনটা ভীষণ পপুলার রিয়াকশন, এটা হচ্ছে ক্লাস 8-এ তোমাদের অক্সিজেন গ্যাস প্রস্তুতি চ্যাপ্টারে ছিল, কারোর মনে নেই এখন আমি জানি। আচ্ছা চলো, তাহলে 2KClO3 ইকুয়ালস টু 2KCl প্লাস 3O2। আমাকে এখানে কার কার সাথে বিক্রিয়া করতে বলেছে, বলেছে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে, মানে আমাকে অক্সিজেনটাকে নিয়ে কাজ করতে বলেছে, মানে ওই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত পরিমাণ, এই 16 গ্রাম অক্সিজেন পেতে হলে কত পরিমাণ KClO3 প্রয়োজন। ঠিক আছে, তাহলে KClO3 আর O2 এর দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে KClO3 আমরা ভর নির্ণয় করব, কি করে হবে, 2 ইন্টু পটাশিয়ামের আমরা দেখো বলে দিয়েছে কত 39 প্লাস ক্লোরিনের কত 35.5 আর অক্সিজেনের কত 3 ইন্টু 16 মানে হচ্ছে 48। এটা যদি করলে আসে 245 গ্রাম। এটা একদম স্ট্যান্ডার্ড, এটা ওই জন্য আমার মনে রয়েছে, আর আলাদা করে যোগ করতে হলো না। আর কাকে নিয়ে কাজ করতে বলেছে, অক্সিজেন, মানে হচ্ছে 3 ইন্টু 16 দুগুণে 32 মানে 16 ইন্টু 2। আচ্ছা, তার মানে হচ্ছে 96 গ্রাম। হ্যাঁ, তাহলে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়, 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। বাট আমাকে কত গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে বলেছে, 16 গ্রাম। দেখো কোশ্চেনটাতে বলাই আছে যে এত গ্রাম মার্কিউরাস অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে 216 গ্রাম মার্কিউরাস অক্সাইডকে উত্তপ্ত করলে 16 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। সেই 16 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন, মানে পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন। তাহলে প্রথমে আগে আমরা রিয়াকশন করে নিলাম পটাশিয়াম ক্লোরেট থেকে, অর্থাৎ 245 গ্রাম থেকে কত পাওয়া যায়, 96 গ্রাম। এবার আমরা উল্টো বিক্রিয়া লিখবো, কি মানে বিক্রিয়া না, ইয়েটা লিখবো, 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে, তাই না? এটাই তো আমরা দেখলাম এই বিক্রিয়া থেকে, যে 96 গ্রাম O2 পাওয়া যাচ্ছে কত, 245 গ্রাম KClO3 থেকে। তাহলে 1 গ্রাম O2 পাওয়া যায় কত, 245/96। বাট আমাকে কতটা বার করতে দিয়েছে, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম O2 পাওয়া যায় কত থেকে, তাহলে 245 ইন্টু 16/96 6। আচ্ছা 6 দিয়ে কাটলে কত হয় একটু দেখে নি, কাহা গয়া রে, 6 দিয়ে কাটলে কর হয় হচ্ছে 40.83 40.83 গ্রাম। এই অ্যান্সারগুলো এত এদিকে চলে আসছে কেন, কোথায় লিখবো, 40.83 গ্রাম। আচ্ছা এইগুলোকে আমি কেন এখন ক্যালকুলেশন করছি না, মানে ভাগ আমাকে যদি এখন এখানে করতে হয়, একেই তো এখানে জায়গা ফাঁকা নেই, তারপর আমার অনেকটা টাইম চলে যাবে, ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। অ্যাটলিস্ট ভাগ গুণগুলো তোমরা করতে পারো। তো তাহলে এটার অ্যান্সার কত আসলো আমার, এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা, যে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 40.83 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল আমার। নেক্সট কোশ্চেনে যাই, 28 গ্রাম লোহা আয়রন ম্যান ও লঘু HCl এর বিক্রিয়ায়, ওকে, আয়রন প্লাস HCl ইকুয়ালস টু, দেখি কি হয়, কি উৎপন্ন হবে বলে দিয়েছে, হাইড্রোজেন উৎপন্ন হবে, অলরেডি বলে দিয়েছে। আর কি উৎপন্ন হতে পারে, অফকোর্স FeCl2 উৎপন্ন হতে পারে, তাই না, ফেরাস ক্লোরাইড উৎপন্ন হতেই পারে। তো অফকোর্স এখানে ইয়ের ব্যালেন্স নেই, কারণ কি এখানে দুটো ক্লোরিন, এখানেও আমাকে দুটো ক্লোরিন আনা উচিত ছিল, এবার ব্যালেন্স হয়ে গেছে। দেখো তার মানে দেখো এদিকে Fe একটা, এদিকে Fe একটা, এদিকে দুটো হাইড্রোজেন, এদিকে দুটো হাইড্রোজেন আছে, মাঝখানে প্লাস দিতে হতো, এদিকে দুটো ক্লোরিন, এদিকে দুটো ক্লোরিন, ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এবার আমাকে দেখতে হবে কত কত নিয়ে কাজ করতে বলেছে, মানে কোনটাকে নিয়ে। 28 গ্রাম লোহা, তার মানে লোহা নিয়ে কাজ করতে বলেছে, তার সাথে প্রাপ্ত H2 দ্বারা, আচ্ছা তার মানে H2 নিয়ে কাজ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা জানি আয়রনের কটা, আয়রনের হচ্ছে গ্রাম কত, 56 গ্রাম, এটা অলরেডি গিভেন। আর এখানে দেখো 1 মোল, তাই এটাকে মানে 1 মোল আয়রনের সাথেই বিক্রিয়া হয়েছে, সো 1 মোল আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 56 গ্রাম, ওকে। আর হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে, 2 × 1 মানে হচ্ছে 2 গ্রাম।
কিন্তু কথা তো আমাকে সেটা জানতেই চায়নি, আমাকে বলেছে 28 গ্রাম লোহা থেকে 56 গ্রাম লোহা যদি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে 28 গ্রাম লোহা কত গ্রাম তৈরি করবে? তৈরি করি, দেখো 56 গ্রাম Fe উৎপন্ন করে কত? 2 গ্রাম H2 গ্যাস। তাহলে 1 গ্রাম কত আর কত? 28 গ্রাম কত? তাহলে 2/56, এদিকে 2 × 28/56, তাহলে 1 গ্রাম H2। এত কিছু ঐকিক নিয়ম করারই দরকার ছিল না, কেন বলো তো? দেখো 56 হাফ হচ্ছে 28, 28 দুগুণে 56, তাহলে 28 যদি হয় মানে 56 গ্রাম যদি 2 গ্রাম তৈরি করে, এর হাফ মানে 28 গ্রাম কত গ্রাম তৈরি করবে? 1 গ্রাম তৈরি করবে। এটা এত কিছু নাও করা দরকার, তুমি জাস্ট এমনি লিখে দিতেও পারতে, বাট ফির ভি আমাদের ক্যালকুলেশন করে দেখানোটা জরুরি। তাহলে 28 গ্রাম Fe আয়রন কত গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করলো? 1 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। কোশ্চেন এখানেই শেষ নয়, বলেছে প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা, যেই হাইড্রোজেন গ্যাসটা পাওয়া গেছে প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কপার অক্সাইড মানে CuO, ইউটা বড় হাতে হয়ে গেছে, কেন হয়ে গেছে ভগবানই জানে, CuO সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। কি বলেছে? আচ্ছা, কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে, মানে এই 1 গ্রাম হাইড্রোজেনটা যদি কপার অক্সাইডকে সাথে বিক্রিয়া করে, তাহলে সেটা কত গ্রাম কপার অক্সাইডকে বিজারিত করবে। তাহলে আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে যে হাইড্রোজেনের সাথে কপার অক্সাইডের কিরকম বিক্রিয়া হয়। তো চলো এই সাইডে লিখি, এই হাইড্রোজেনটা কপার অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তো সিম্পল কপার আর জল উৎপন্ন করে, ঠিক আছে। এবার দেখো আমরা এবারে কাকে কাকে নিয়ে কাজ করতে বলেছে? কপার অক্সাইড আর হাইড্রোজেন। কপারের আমরা জানি 63.5 আর অক্সিজেনের হচ্ছে 16। তো এটা করলে আসে, দেখি এটা করলে আসে হচ্ছে 79.5 এত গ্রাম কপার অক্সাইড। ওকে, তার সাথে কত? আচ্ছা হাইড্রোজেন কত? এটা হচ্ছে 2 গ্রাম। দেখো আমাকে কিন্তু এই সাইডের কোনো কিছু নিয়ে কাজ করতে বলেইনি, আমাকে কপার অক্সাইড আর কত গ্রাম হাইড্রোজেন এটা নিয়ে কাজ করতে বলেছে। তাহলে খেয়াল করো, 2 গ্রাম হাইড্রোজেন যদি এত গ্রাম কপার অক্সাইডকে বিজারিত করতে পারে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম কপার অক্সাইডকে বিজারিত করবে? সিম্পল ঐকিক নিয়ম করব যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 79.5 গ্রাম CuO কে সম্পূর্ণ বিজারিত করে, তাই তো দেখতে পাচ্ছি। হে হে হে, তার আমার এখানে 1 গ্রাম, কারণ এখানে 1 গ্রাম বেরিয়েছে, 1 গ্রাম কত উৎপন্ন করবে মানে কত গ্রামকে বিজারিত করবে? ইন্টু 2 ইন্টু 10, তাহলে 795/2 কত আসে গো? 39.75, 39.75 গ্রাম। দেখে নিই তাও একবার, 79.5 ডিভাইডেড বাই 2, 39.75 গ্রাম CuO কে সম্পূর্ণরূপে বিজারিত করবে। এটাই আনসার। কারণ কি, আমাকে আবার এটা কিন্তু অনেকটা আগের অঙ্কটার মতোই সিমিলার, তাই না? তাই দেখতে পাচ্ছ যে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়েছে কোথা থেকে? এই বিক্রিয়াটা থেকে, সেই হাইড্রোজেন গ্যাসটাকে তুলে নিয়ে আবার কপার অক্সাইডের সাথে বিক্রিয়া করে দেওয়া হয়েছে। মানে কি বলবো, আর কোনোই কাজকর্ম না থাকলে যা হয় আর কি, এর সাথে ওর বিক্রিয়া করায়, ওর সাথে এর বিক্রিয়া করায়, যাই হোক করিয়েছে, আর কি করা যাবে। তাহলে ওই হাইড্রোজেন গ্যাসটা কত গ্রাম কপার অক্সাইডকে বিজারিত করবে? তাহলে নর্মালি কপার অক্সাইডের বিক্রিয়া হাইড্রোজেনের সাথে এটা হয়, ক্লিয়ার? তো যদি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস এত গ্রাম কপার অক্সাইডকে সম্পূর্ণরূপে বিজারিত করতে পারে, তাহলে 1 গ্রাম কত করবে? সিম্পলি ডিভাইড করে দেবো 2 দিয়ে, হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার ওটাই। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো 40 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন গ্যাস পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে এই একই টাইপের অঙ্ক কতবার করে করব, চলো করেই ফেলি। KClO3 কেন হলুদ কালি দিয়ে লিখবো? হলুদ কালি দিয়ে কোশ্চেন লেখা আছে, হলুদ দিয়ে লিখবো না, সবুজ দিয়ে লিখবো, সবুজ চলছে এখন। নো পলিটিক্যাল কমেন্টস, ওকে।
আচ্ছা, KClO3 কে উত্তপ্ত করলে কি দাবি, কে দাবিটা কি, KCl প্লাস O2, তো এটা হয় হচ্ছে 2KClO3, এটাকে ব্যালেন্স করলে হয় 2KClO3 ইকুয়ালস টু 2KCl প্লাস 3O2। ঠিক আছে, ব্যালেন্স করে দেখো, এদিকে দেখো, দুটো পটাশিয়াম দুটো পটাশিয়াম, কটা ক্লোরিন দুটো ক্লোরিন দুটো ক্লোরিন, কটা অক্সিজেন 3 দুগুণে 6, কটা অক্সিজেন 3 দুগুণে 6, ব্যালেন্স হয়ে গেছে। এবারে বলেছে, এবারে আমরা এখান থেকে কোনটা নিয়ে কাজ করতে বলেছে, KClO3 কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন গ্যাস, আমরা অক্সিজেন গ্যাস আর KClO3 কে নিয়ে কাজ করতে বলেছে। একটু আগে আমরা KClO3 এটা নির্ণয় করেছি, কত 245 গ্রাম বেরিয়েছিল, আর আমি নির্ণয় করছি না। ঠিক আছে, আর এখানে অক্সিজেন কত বেরিয়েছিল, 96 গ্রাম। তাহলে 245 গ্রাম KClO3 কত গ্রাম অক্সিজেন উৎপন্ন করে, 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করে। আমাকে কিন্তু কোশ্চেনটা বলেছে 40 গ্রাম কত উৎপন্ন করবে, তাই না? তো এখানে আমরা ঐকিক নিয়ম করব। 245 গ্রাম KClO3 সরি উৎপন্ন করে 96 গ্রাম O2। ওকে, তাহলে আমাকে জানতে চেয়েছে কত, 40 গ্রাম KClO3 কত উৎপন্ন করবে, তাহলে 96 ইন্টু 40 বাই 245 গ্রাম O2। একটু ক্যালকুলেট করি, দেই কত আসে, 15.67, দাঁড়াও দেখে নিই দাও, 96 ইন্টু 40 ডিভাইডেড বাই 245, হ্যাঁ 15.67 এত গ্রাম O2 উৎপন্ন হবে। কোথা থেকে, 40 গ্রাম KClO3 কে যদি আমরা উত্তপ্ত করি। খুব ভালো কথা। এবারে এখানেই তো শেষ নেই, এবারে এখান থেকে আবার একটা কোশ্চেন বলেছে, বলছে সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে, কত পরিমাণ, এই পরিমাণ, এই যে এই পরিমাণ অক্সিজেনকে পেতে হলে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে, কত গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে। আবার একটা রিয়াকশন লিখতে হবে, এখানে একটাতেই শেষ হচ্ছে না। দেখো, KNO3 পটাশিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় না, পাওয়া যায় KNO2 প্লাস O2। কি বুঝলে? আবার দেখো বলছি, এই পরিমাণ অক্সিজেন গ্যাসকে পেতে হলে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে আমাকে কাকে কাকে নিয়ে কাজ করতে হবে, অফকোর্স KNO3 কে নিয়ে কাজ করতে হবে আর অক্সিজেন গ্যাসকে নিয়ে কাজ করতে হবে। আগে দেখি ব্যালেন্সিং আছে নাকি, ব্যালেন্সিং তো নেই, সুন্দর দেখাই যাচ্ছে, এটা তো 2KNO3 হবে, কারণ এখানে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, এখানেও 2 দিতে হবে। তাহলে দেখো, দুটো পটাশিয়াম দুটো পটাশিয়াম, দুটো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন, 6টা অক্সিজেন, এখানে 4টে প্লাস দুটো মানে 6টা অক্সিজেন, ব্যালেন্সড হয়ে গেল। এবারে আমরা এখান থেকে KNO3 তৈরি করব ভর, 39 কত হবে, 14 প্লাস 3 16 48, এটা করলে দেখি তো কত আসে, এত করার সময় নেই, 202। আচ্ছা চলো একবার দেখেই নি, ভরসা করা উচিত নয়, 14 প্লাস 48, 202 গ্রাম, আর এদিকে হচ্ছে 2 ইন্টু 16 মানে 32 গ্রাম। তাহলে এবার খেয়াল করে দেখো, 32 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের প্রয়োজন। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে এত গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম নাইট্রেট লাগবে। সিম্পলি এবার আমরা করব হচ্ছে ঐকিক নিয়ম, লিখব কি, যে 32 গ্রাম O2 উৎপন্ন করতে 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দরকার। দরকারটা লেখার আর জায়গায় নাই, লিখবো না, জায়গায় নাই। আচ্ছা তাহলে কত, এত গ্রামের জন্য কত লাগবে, কত, 15.67 গ্রাম O2 উৎপন্ন করতে, তাহলে 202 ইন্টু 15.67 ডিভাইডেড বাই 32 করলে কত হয় দেখে নি, করলে হয় হচ্ছে 98.9, 202 ইন্টু 15.67 ইন্টু 15.67 ডিভাইডেড বাই 32, 98.9, উড়ি বাবারি পড়েই যাচ্ছিলাম, 98.9 গ্রাম, 9 গ্রাম KNO3 লাগে। তাহলে আমার এই 15.6 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম
কে এন টু দরকার হলো ওই 98.9 গ্রাম। আশা করি বুঝতে পারা গেছে, আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা রেকর্ডিংটা আমি স্টার্ট করেছিলাম তো, ইয়েস, হ্যাঁ ঠিক আছে। 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা এবং চাপে কত লিটার H2S উৎপন্ন হবে? আচ্ছা প্রমাণ উষ্ণতা চাপ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এসটিপিতে সিম্পলি। তাহলে কি রিয়াকশন লিখতে হবে? ফেরাস সালফাইড সংকেত, এটা যদি সংকেত না জেনে থাকো আবার ক্লাস 7-এ তোমরা চলে যাও, দেখবে তোমাদের সেই একটা সরকারি বই ছিল, সেখানে এরকম মানে চার্ট করে সবকটার সংকেত দেওয়া ছিল, যে এর সংকেত কি হবে, ওর সংকেত কি হবে, প্রত্যেকটা মূলকের সংকেত দেওয়া ছিল। তখন মুখস্থ করতে একদম ভালো লাগতো না, মানে আমিও তখন আমি পিডাব্লিউতে ছিলাম না, বাট তখন আমি স্টুডেন্টদের থেকে শুনতাম যে এই তখন আমি ছোট ক্লাস মানে 7 পড়াতাম, তো তখন তারা বলতো যে যতই হোক চাট মুখস্থ হচ্ছে না, মানে চাট খেতে ভালো লাগে, আই মিন পাপড়ি চাট, ঠিক আছে, খেতে ভালো লাগে, বাট চাট যদি মুখস্থ করতে হয়, আই মিন টেবিল যদি মুখস্থ করতে হয়, তাহলে ওদের মাথা গরম। তো এটাই হচ্ছে সমস্যা। তো তখন যদি তোমরা না মুখস্থ করে থাকো, তাহলে দেখো এখন ফেরাস সালফাইডের সংকেত ভাবতে গেলেই মাথা চুলকাতে হবে। তো তাই জন্য তখন মানে ছোটবেলা থেকে পড়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। দেখো কি বলেছে, ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ H2SO4, চলো H2SO4 বিক্রিয়া করেছে, খুব ভালো কথা। কি উৎপন্ন হবে বলো তো? উৎপন্ন হবে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড গ্যাস। দেখো সিম্পলি ফেরাসের সাথে সালফেট চলে যাবে, হাইড্রোজেনটা এই সালফারটাকে নিয়ে হাইড্রোজেন সালফাইড তৈরি করে ফেলবে। তাহলে দেখবি এবারে যে ব্যালেন্স আছে নাকি, এখানে Fe একটা, এখানে Fe একটা, ব্যালেন্স আছে, এখানে AS একটা, এখানে AS একটা, ওকে, এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে সালফেট একটা, এখানে সালফেট একটা, ব্যালেন্স রয়েছে। এবারে কি বলেছে, কাকে কাকে নিয়ে কাজ করব? ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন সালফেটের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা এবং চাপে কত লিটার H2S উৎপন্ন করতে হবে। তার মানে H2S টাকে নিয়ে কাজ করতে বলেছে, আর তার সাথে হচ্ছে ফেরাস সালফাইড নিয়ে কাজ করতে বলেছে, তাহলে ভালো কথা। তো এবার আমরা কি করে নেবো, এবার আমরা ছটপট করে এর ফেরাস সালফাইডের ভর বার করে নেবো। 56 + 32 88 গ্রাম, ফেরাস সালফাইড হচ্ছে 88 গ্রাম, আর H2S মানে হচ্ছে 2 × 1, সালফারের হচ্ছে 32, মানে হচ্ছে 34। তার মানে কি, তার মানে হচ্ছে 88 গ্রাম ফেরাস সালফাইড কত গ্রাম H2S তৈরি করতে পারে? 34 গ্রাম। আমাকে জানতে চেয়েছে কত, 8.8 গ্রাম ফেরাস সালফাইড কত গ্রাম H2S তৈরি করবে। তাহলে সিম্পলি এবার লিখবো 88 গ্রাম FeS থেকে 34 গ্রাম H2S উৎপন্ন হয়। তাহলে একের জন্য কত, একের জন্য ওরা লিখছি না, হ্যাঁ ফালতু টাইম নষ্ট হবে। 34 × 8.8 ডিভাইডেড বাই 88 কাটলো, তার মানে 3.4 গ্রাম H2S উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3.4 গ্রাম H2S। এটাই দেখো পুরো বিক্রিয়াটাকে আমরা কি বললাম, এসটিপিতেই আমরা ধরে নেব যে কোনো বিক্রিয়া হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় এবং চাপে, যদি কোনো এক্সট্রা কন্ডিশন না বলা থাকে, তাহলে এটাও এসটিপিতেই হচ্ছে। তাহলে এসটিপিতে এই বিক্রিয়াটার জন্য আমাকে 3.4 গ্রাম H2S উৎপন্ন হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা সকলে কিন্তু ভিডিওটাকে এরকম, মোবাইলটাকে এরকম ভাবে রেখে দেখবে না, দয়া করে একটু পেন খাতা নিয়ে অঙ্কগুলো যেগুলো লেখা রয়েছে, কোশ্চেন টুকতেও পারো, কোশ্চেন নাও টুকতে পারো, মানে আমি যখন কোশ্চেনগুলো স্লাইডটাকে দেখাচ্ছি, ভিডিওটাকে পজ করবে, নিজের থেকে আগে করার চেষ্টা করবে। আমি যদি করে দিই তাহলে আর তোমাদের কি লাভ হবে, তাই না? যাদের যাদের কনসেপ্ট বা চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, তো তারা চেষ্টা করবে যে ভিডিওগুলো মানে যে কটা অঙ্ক আমি দিচ্ছি সেই অঙ্কগুলো আমার সলিউশনটা না দেখে আগে পজ করে নেবে, পজ করে আগে 3-4 মিনিটের মধ্যে অঙ্কটা করে নেবে, এবার পজটাকে ইয়ে করে ভিডিওটা দেখে দেখবে যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। ওরকম এরকম বইয়ের মানে পেপারের মতো দেখবে, খবরের কাগজ যেভাবে পড়ে লোকে, যে জাস্ট দেখেই যাচ্ছে, মাথার মধ্যে কিন্তু মুখস্থ কেউ করছে না। এখানেও হচ্ছে তোমাদের গল্পটা এরকম হয়ে গেছে, যে মোবাইলটা দেখে শুধু শুনেই যাচ্ছ, হাতে যে একটু করতে হবে, করা কি দরকার?
মোবাইলেই তো সব রয়েছে, তো দরকার আছে। অঙ্ক কিন্তু মোবাইল বা অনলাইনভাবে দেখে হয় না, হাতে প্র্যাকটিস করো, হাতে। চলো কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে। দেখো এই বিক্রিয়াটা আমরা অনেকবার করে করলাম। CaCO3 এর সাথে 2HCl হলে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস H2O। এই বিক্রিয়াটা একদম প্রথম যে রিয়াকশনটা সেখানেও কিন্তু আমরা পড়েছিলাম যে ক্যালসিয়াম কার্বোনেটকে অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার সাথে সাথে জল উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমাকে কোনটা কোনটা নিয়ে কাজ করতে হবে দেখতে হবে। ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে কাজ করতে হবে, কারণ ক্যালসিয়াম কার্বোনেটের 10 গ্রাম বলে দিয়েছে, তার সাথে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, অর্থাৎ CO2 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ক্যালসিয়াম কার্বোনেটের আমি অলরেডি আগের বার 100 গ্রাম বার করে ফেলেছি, আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44 গ্রাম, এটা আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু অলরেডি, এগুলো আমরা জানি। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট কত গ্রাম CO2 উৎপন্ন করে, 44 গ্রাম। জানতে চেয়েছে কত, 10 গ্রাম CaCO3 কত গ্রাম CO2 উৎপন্ন করবে। সিম্পলি তাহলে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করে 44 গ্রাম CO2, তাহলে 1 গ্রাম CaCO3 করবে কত। আচ্ছা 1 গ্রামটা লেখার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট করে দাও, 10 গ্রাম 44 ইন্টু 10 বাই 100, 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, কোশ্চেন এখানেই শেষ হয়নি। কোশ্চেন কি বলেছে, উৎপন্ন CO2 এর অণু সংখ্যা কত। অর্থাৎ এই যে এত গ্রাম, বাবা জি এর মনে হচ্ছে প্যারালাইসিস হয়েছে, জিটা এমন লিখেছি আমি। আচ্ছা, এই যে উৎপন্ন 4.4 গ্রাম CO2 মধ্যে অণুর সংখ্যা কত। দেখো অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এগুলো আমরা এই সংখ্যাটা আমরা কোথা থেকে পেয়ে থাকি, অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে, তাই না। যে 1 মোল যে কোনো গ্যাসে কত সংখ্যক অণু উৎপন্ন হবে, সেটা মানে কত সংখ্যক অণু থাকবে, সেটা আমরা অ্যাভোগাড্রো বলে দিয়েছিলেন কত, সেটা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু পাওয়া যাবে 1 মোল যে কোনো গ্যাসে। কিন্তু এখানে কি এখন 1 মোল আছে? 1 মোল মানে কত, 44 গ্রাম। দেখো এটার সামনে কিছু নেই মানে 1 মোল, তাহলে 1 মোল মানে যদি 44 গ্রাম হয়, তাহলে 4.4 গ্রাম মানে কত মোল সেটা বার করতে হবে। তো চলো করে ফেলি। তাহলে 44 গ্রাম CO2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মোল। তাহলে 4.4 গ্রাম CO2 মানে হচ্ছে, মানে কত মোল বলো তো, কোথায় গেল রে ভাই, 0.1 মোল CO2, মানে 4.4 গ্রাম মানে কত মোল, 0.1 মোল। ভালো কথা। তাই এখন 1 মোলে কত অণু সংখ্যা উৎপন্ন উপস্থিত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। তো সেটা লিখি আমি, 1 মোল CO2 তে অণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 0.1 মোলে অণু সংখ্যা কত হবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, ও বাবা 0.1। ঠিক আছে, 0.1 মানে হচ্ছে 1/10। ঠিক আছে, 1/10 কা আর 10⁻23টা যদি কাটা হয়, তাহলে 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অণু পাওয়া যায়। মানে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত পাওয়া যায়, 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অণুকে আমরা পেয়ে থাকবো। তো আশা করি বুঝতে পারা গেছে অঙ্কটা। আবার বলছি, এই অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে যদি মুখস্থ না থাকে বা এগুলো যদি না তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না। আমি ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি কেন, ও মাই গড, এমনি তো হাইটে আমি ছোট, দেখো না লোগোটা পর্যন্ত আসে না, আমাকে এরকম উঁচু করে দাঁড়াতে হয়। দেখো তারপরে আবার আমি বেরিয়েও নাকি যাচ্ছি, দিনকে দিন দেখলাম এরকম ক্যামেরার নিচে ঢুকে যাব। যাই হোক, আচ্ছা তো এই হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা আরেক রকমভাবেও করা যায়। কীরকমভাবে, তোমরা যদি ডিরেক্ট লিখে দাও যে 44 গ্রাম CO2 তে
অনুসংখ্যা হচ্ছে এত, মানে ডিরেক্ট তুমি এই মোলটা না বার করে ডিরেক্টলিও করে দেওয়া যায় যে 44 গ্রাম CO2 তে অনুসংখ্যা থাকে হচ্ছে, দেখো 44 গ্রাম মানেই তো 1 মোল। তো এই স্টেপটা না করে ডিরেক্ট করছো কিভাবে, যে 44 গ্রাম CO2 মানে কত সংখ্যক, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, তার সাথে তাহলে 4.4 গ্রাম CO2 মানে কত গ্রাম, মানে কতগুলো অণু। তো সেটা ডিরেক্টলিও করা যায়, আবার এইভাবেও করা যায়, তোমার যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করবে। আমি একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। 1 সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিই, প্রচণ্ডই জল তেষ্টা পাচ্ছে, যা গরম বেড়েছে, মানে ধারণার বাইরে এত গরম। একটুতেই লোকে হাঁপিয়ে যাচ্ছে, সরি। এক্সকিউজ মি। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, এনে এনে এটা Na2CO3 হবে, সরি NaCO3 মানে না, Na2CO3 10H2O কেলাসে, আচ্ছা এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের অনাদ্র কেলাস, সরি আদ্র কেলাস, অনাদ্র কেন বলছি, এটা হচ্ছে সোডিয়াম, আচ্ছা এটা একটু ভুল আছে, Na2CO3 হবে, হ্যাঁ NaCO3 বলে কিছু হয় না, Na2CO3 10H2Oটাকে বলা হয় সোডিয়াম কার্বনেটের আদ্র কেলাস, ঠিক আছে। ওই যেরকম ক্লাস 9-এ তোমরা পড়েছিলে দ্রবণ চ্যাপ্টারটায়, শোধক কেলাস, আদ্র কেলাস, অনাদ্র কেলাস, মানে আদ্র কেলাসকে শোধক কেলাসও বলা হয়, অর্থাৎ যে সকল কেলাসে আমাদের জলের অণু মিশে থাকে সেই সকল কেলাসটাকে বলা হয় আদ্র কেলাস। এখানে কিন্তু এমন নয় যে জলের অণু মিশে আছে মানে ওই কেলাসটা ভিজে রয়েছে, এরকম কিন্তু হয় না। যেমন কপার সালফেটের যে আদ্র কেলাসটা হয়, অর্থাৎ দেখবে ব্লু ব্লু কালারের কপার সালফেট বা তুতে বলা হয় যেটাকে, তো সেখানেও কিন্তু সুন্দর জলের অণু মিশে থাকে, কিন্তু এমনভাবে অবিচ্ছেদ্যভাবে মিশে থাকে ওই কেলাসটার সাথে যে জলের অণুর কিন্তু আলাদা করে জলের বৈশিষ্ট্য আর দেখতে পাওয়া যায় না। এমন নয় যে জল মিশে আছে বলে ওটাকে ভিজিয়ে দিচ্ছে, কখনোই হয় না, মানে ওই কেলাসটাকে ভিজিয়ে দিচ্ছে এরকম কিন্তু হয় না। এইরকম কেলাসটাকে সুন্দর একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার দেয়, তার সাথে সাথে কালার দেয়। এখানে আপাতত সোডিয়াম কার্বনেটের কালার হয় না, হোয়াইট কালারের ক্রিস্টাল হয়। তো সেই কেলাসন পদ্ধতিতে আমরা পড়েছিলাম যে আদ্র কেলাস, অনাদ্র কেলাস, এইখানে হচ্ছে এইটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আদ্র কেলাস, যেখানে জলের অণু মিশে থাকে, ঠিক আছে। সেই সোডিয়াম কার্বনেটের আদ্র কেলাস কে, আচ্ছা কেলাসে অনাদ্র সোডিয়াম কার্বনেট এবং কেলাস জলের শতকরা পরিমাণ কত। আচ্ছা এই যে সোডিয়াম কার্বনেট যার মধ্যে, সরি তারিকা, যার মধ্যে 10 অণু জল আছে, আমাকে জানতে চেয়েছে এই সোডিয়াম কার্বনেটের অনাদ্র সোডিয়াম কার্বনেট কত আছে, অর্থাৎ আদ্র সোডিয়াম কার্বনেটের মধ্যে এই যে কেলাসটার মধ্যে অনাদ্র সোডিয়াম কার্বনেট কত আছে এবং কেলাস জলের পরিমাণ কত রয়েছে, এটাই জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল তো আমি এটা নির্ণয় করব যে এটার ভর কত, ঠিক আছে। তো ফার্স্ট আমি এটা নির্ণয় করি, তাহলে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম মানে কত 23, সরি 2 × 23 23 প্লাস কার্বন মানে 12 প্লাস 3 × 16, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট হয়ে গেল। নেক্সট আমরা করব তার সাথে আবার কে আছে, কমা দিয়ে জলের অণু, 10 অণু জল, 10 × 2 × 1 প্লাস 16, মানে এটা হয়ে যাবে 18, 18 × 10 মানে 180, আর এটা করলে কত হয় এটা একটু করে দেখতে হবে আমাকে, 286 গ্রাম। আচ্ছা 286 গ্রাম এই কেলাসটার মধ্যে কত গ্রাম কেলাস জল আছে বলো তো, আছে হচ্ছে এইটুকু পরিমাণ কেলাস জল। এটা দেখো জলটা, এটা দেখো সোডিয়াম কার্বনেটটা, আমি আলাদা আলাদা করে করেছি। আচ্ছা আমি একটু ভালোভাবে লিখে দিই এখানটায়,
এইটুকুটা হচ্ছে সোডিয়াম কার্বনেটটা, আর এইটুকুটা হচ্ছে জলেরটা। দুটো মিলে কত হচ্ছে? দুটো মিলে যে কেলাসটার ভর হচ্ছে সেটা হচ্ছে 286 গ্রাম। এটা হচ্ছে কেলাসটার ভর। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে শতকরা পরিমাণ কত। আর্দ্র কার্বনেট, সোডিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ মানে 100 গ্রামের মধ্যে কত আছে। 286 গ্রামের মধ্যে সোডিয়াম কার্বনেট কত আছে, আমি এটাকে আলাদা করে তৈরি করি। যদি সোডিয়াম কার্বনেটকে যদি শুধু আলাদা করে করা হয়, মানে যদি শুধু সোডিয়াম কার্বনেটের করা হয়, তাহলে কত হবে? 2 ইন্টু, মানে এটা কেলাসটা না, এটা আর্দ্র, সরি অনার্দ্র সোডিয়াম কার্বনেট লিখে দিই, অনার্দ্র, ওই আর্দ্র আর অনার্দ্র খুবই গুলিয়ে যাচ্ছে, প্লাস 12 ইন্টু 16 ইন্টু 3। এটা করলে আসে হচ্ছে 106 গ্রাম। 106 গ্রাম, 106 গ্রাম হচ্ছে অনার্দ্র সোডিয়াম কার্বনেটের ভর। আর কেলাস জল কত? কেলাস জল কত আছে? কত? 10 ইন্টু, এই যে এটা 10 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 16 মানে 180 গ্রাম। খেয়াল করে দেখো, এই পুরো ক্রিস্টালটার মধ্যে সোডিয়াম কার্বনেট আছে 106 গ্রাম আর কেলাস জল রয়েছে 180 গ্রাম। আমাকে জানতে চেয়েছে 100 গ্রামের মধ্যে কত আছে, শতকরা পরিমাণটা জানতে চেয়েছে। তাহলে আমি লিখতে পারি এখানে 286 গ্রাম কেলাসটার মধ্যে, অর্থাৎ Na2CO3 10H2O এর মধ্যে অনার্দ্র Na2CO3 আছে কত গ্রাম? কোথায় গেল? 106 গ্রাম। তাহলে জানতে চাই শতকরা পরিমাণ মানে 100 গ্রামের মধ্যে কত আছে। তাহলে 106 ইন্টু 100 ডিভাইডেড বাই 286 করে দেখি কত আসছে। 106 ইন্টু 100, কাটাকাটি তোমরা নিজেরা করবে। 106 ইন্টু 100 ডিভাইডেড বাই 286 মানে 37.06 গ্রাম রয়েছে শতকরা পরিমাণ। কার মধ্যে? 100 গ্রামের মধ্যে অনার্দ্র সোডিয়াম কার্বনেট। তার সাথে সাথে আরেকটাও জানতে চেয়েছে যে ওই জলেরও শতকরা পরিমাণ জানতে চেয়েছে। তাহলে 286 গ্রাম Na2CO3 10H2O এর মধ্যে কেলাস জল কত? 180 গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে কত? তাহলে 180 ইন্টু 100 ডিভাইডেড বাই 286 করলে কত হয়? 180 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 286 মানে 62.93, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে 62.93 অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি 63 গ্রাম কেলাস জল রয়েছে শতকরা পরিমাণ। আবার বলে দিচ্ছি অঙ্কটা, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। তোমাদের এটা একটা কোনো স্কুলের টেস্টের অঙ্ক ছিল, টেস্টে এই অঙ্কটা দিয়েছিল। দেখো কি বলেছে, সোডিয়াম কার্বনেটের যে কেলাসটা রয়েছে সেই কেলাসটার মধ্যে আর্দ্র, এটা হচ্ছে আর্দ্র সোডিয়াম কার্বনেট, কারণ এখানে জল রয়েছে। আর্দ্র মানে জল থাকা, অনার্দ্র মানে শুধু সোডিয়াম কার্বনেট। তাহলে এই আর্দ্র সোডিয়াম কার্বনেট অর্থাৎ কেলাসটার মধ্যে কত গ্রাম অনার্দ্র রয়েছে? আছে হচ্ছে 106 গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেট। আর কত গ্রাম জলের অণু রয়েছে? 180 গ্রাম জলের অণু রয়েছে। জানতে চেয়েছে শতকরা পরিমাণটা, তাহলে এদের কত, অর্থাৎ 100 গ্রামের মধ্যে এদের কত রয়েছে। 100 গ্রাম মানে 100 গ্রাম কেলাসের মধ্যে তাহলে কত গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেট এবং কত গ্রাম কেলাস জল রয়েছে। তাহলে আমরা সিম্পল ঐকিক নিয়ম করে আমরা তৈরি করে ফেললাম। নেক্সট অঙ্ক বলেছে 18.97 পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে, আচ্ছা পটাশিয়াম ক্লোরেটের ফর্মুলা কি? KClO3, যার তাপীয় বিয়োজনে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন পাওয়া যায়। ও মাই গড, এটা আমরা আগেও করলাম। 2KClO3 = 2KCl + 3O2।
কি তাহলে কাকে কাকে নিয়ে কাজ করতে বলেছে? পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে কাজ করতে বলেছে এবং যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে তার মানে অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করতে বলেছে। তো পটাশিয়াম ক্লোরাইডের আমরা পড়লাম 245 এবং অক্সিজেনের পড়লাম কত আমরা 96, এটা আমরা আগেও করেছি তাই আর নির্ণয় করছি না। তাহলে জানতে চেয়েছি 18.97 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। 245 গ্রাম থেকে যদি 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় তাহলে অত গ্রাম থেকে কত পাওয়া যাবে করে ফেলি। 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। ওকে, তাহলে আমাকে জানতে চেয়েছে কত? 18.97 গ্রাম থেকে কত পাওয়া যাবে। 96 ইন্টু 18.97 ডিভাইডেড বাই 245 গ্রাম করে দেখি কত আসছে। 96 ইন্টু 18.97, 96 ইন্টু 18.97 ডিভাইডেড বাই 245 মানে 7.43। আচ্ছা, 7.43 গ্রাম, এত গ্রাম আমাদের অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এবার এখানেই কোশ্চেনটা শেষ হয়নি, বলেছে পাওয়া যাবে তা কত পরিমাণ ম্যাগনেসিয়াম ধাতুকে সম্পূর্ণভাবে জারিত করতে পারে। মানে এই যে অক্সিজেন গ্যাসটা পাওয়া যাচ্ছে এত গ্রাম, সেই অক্সিজেন গ্যাসটা কত গ্রাম ম্যাগনেসিয়ামটাকে পুরো জারিত করবে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলো তো? ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো ব্যালেন্সড নেই, তার কারণ হচ্ছে এবার ব্যালেন্সড আছে। ম্যাগনেসিয়াম আমরা জানি কত 2 ইন্টু 24, তাই তো? তাহলে কত হচ্ছে? 48 গ্রাম। আর দাঁড়াও নিচে লিখি, 48টা নালে হবে না। আর অক্সিজেন কত? 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণভাবে জারিত করে? 48 গ্রাম। জানতে চেয়েছে 7.43 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণরূপে জারিত করবে। তাহলে আমি একটু এখানটা লিখে দিই, 32 গ্রাম O2 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণ জারিত করে। তাহলে 7.43 গ্রাম O2 কত গ্রাম অক্সিজেন ম্যাগনেসিয়ামকে জারিত করবে? 48 ইন্টু 7.43 ডিভাইডেড বাই 32 করলে কত আসছে একটু চট করে দেখে নিই। 7 আসছে হচ্ছে 11.13, মানে এই ধরো এটাকে যদি আমি এভাবে লিখি, কোথায় গেল? 11.13 গ্রাম ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার কত আসলো? 11.13 গ্রাম ম্যাগনেসিয়াম। ক্যালকুলেটরে করলাম, দেখে নিই আরেকবার মিলিয়ে নিই কত। 48 ইন্টু 7.43 ডিভাইডেড বাই 11.13 বা 11.14, ঠিক আছে, এটা 14ও আসছে, 11.14। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। উফ, হাঁপিয়ে গেছি আমি, এত গরম লাগছে, এসিও কাজ করছে না। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ NH4Cl এর সাথে পোড়া চুন মিশাতে হবে? পোড়া চুন মানে কি বলো তো? তোমরা জানো পোড়া চুন মানে? আচ্ছা দেখো, NH4Cl এর সাথে, ও বাবা, Cl এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস H2O। ঠিক আছে, আচ্ছা
পোড়া চুনটা, এটা কলি চুন হবে, হ্যাঁ, বা চুন জল হবে, চুন জলের বিক্রিয়া, ঠিক আছে, এটা একটুখানি কারেক্ট করে নেবে, এটা কিন্তু চুন জলের বিক্রিয়া হবে, একটু ভুল রয়েছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুন জলের বিক্রিয়া মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং H2O। দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু কিসে নেই, ব্যালেন্স করা নেই, তার কারণ এটাকে ব্যালেন্স করতে হবে। এখানে কটা হাইড্রোজেন আছে দেখো তো, 4, আর এদিকে হচ্ছে 5, 6, এদিকে কটা হাইড্রোজেন আছে বলো তো, এদিকে আছে 3টে, 4, 5টা। অফকোর্স এটা কিন্তু ব্যালেন্সড নেই, সো এটাকে ব্যালেন্সড করতে হবে। এইখানটা একটা 2 নিলাম, আর তাহলে কটা, 2 দুগুণে 4টে, আর আমি যদি এইখানটা একটা 2 নিই, 4 দুগুণে 8, 8 আবার 9, 10, এখানে আমাকে 2 নিতে হয়, 3 দুগুণে 6, 6, 7, 8, 9, 10। ওকে, হাইড্রোজেন ব্যালেন্সড হয়ে গেছে একদম। তাহলে ব্যালেন্স হয়ে গেছে, তাহলে রিয়াকশনটা আমার কি কি এলো, 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 ইকুয়ালস টু CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে কোন কোন জিনিসটাকে নিয়ে কাজ করতে বলেছে। বলেছে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য, তাহলে অ্যামোনিয়া নিয়ে কাজ করতে বলেছে। কত কি পরিমাণ NH4Cl এর সাথে চুন জলের মিশিয়ে উত্তপ্ত করতে হবে, মানে NH4Cl কে নিয়ে কাজ করতে বলেছে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে অ্যামোনিয়ার লিটারটা জানতে চেয়েছে। দেখো 11.2 লিটার মানে হচ্ছে অ্যামোনিয়ার আয়তনটা নিয়ে কাজ করতে বলেছে, ভালো কথা। তাহলে ফার্স্টে আমাকে NH4Cl এর ভরটা নির্ণয় করব, 2 ইন্টু 14 প্লাস 4 প্লাস 35.5, এটা করলে কত আসে দেখি, এটা করলে আসে হচ্ছে 107 গ্রাম। এত গ্রাম NH4Cl এর সাথে এখানে দেখো 2 ইন্টু NH3, তার মানে দেখো 2 মোল NH3 রয়েছে, উৎপন্ন হচ্ছে। 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয়, দেখো এখানে কত মোল রয়েছে, এটা মানে হচ্ছে কত বলো তো, 2 মোল, তাই না? তাহলে 2 মোল মানে 2 ইন্টু 22.4 লিটার মানে 44.8 লিটার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে কত থেকে, 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। কোশ্চেনটা জানতে চেয়েছে হচ্ছে 11.2 লিটার NH3 তৈরি করার জন্য কীরকম দরকার। তাহলে আমি লিখব ঐকিক নিয়ম যে 44.8 গ্রাম এত লিটার NH3 উৎপন্ন করতে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন, তাই না? তাহলে আমাকে জানতে চেয়েছে কত, 11.2 লিটারের জন্য কত প্রয়োজন। তাহলে 107 ইন্টু 11.2 ডিভাইডেড বাই 44.8, তাহলে পয়েন্ট চলে যাচ্ছে 4, তাহলে 107 ডিভাইডেড বাই 4 আসে হচ্ছে 26.75, 26 এত গ্রাম। তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন, 26.75 গ্রাম। কত লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে, 11.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য প্রয়োজন। নেক্সট বলেছে এত গ্রাম NaCl এর সাথে কত গ্রাম সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় এত গ্রাম সোডিয়াম নাইট্রেট এবং AgCl উৎপন্ন হবে। তো চলো বিক্রিয়াটা লিখি, কি হচ্ছে, NaCl এর সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কত, উৎপন্ন কি হচ্ছে, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু নর্মাল প্রসেসে হবে না, এই অঙ্কটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র থেকে হবে। দেখো খেয়াল করে, এখানে আমাকে সোডিয়াম ক্লোরাইডের ভর বলে দিয়েছে, এটার ভরটাই জানতে চেয়েছে, কি কত গ্রাম NaNH3 উৎপন্ন হচ্ছে, 1.70 গ্রাম। আচ্ছা, গ্রামটা লেখার ঠিক আছে, লিখলাম। আর কত গ্রাম AgCl তৈরি করছে, 2.87 গ্রাম, 87 গ্রাম। আচ্ছা, আমরা ভরের সংরক্ষণ সূত্রে কি পড়েছিলাম বলতো, যে যত ভরের বিক্রিয়ক
বিক্রিয়া করে ঠিক তত ভরের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। অর্থাৎ ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে টোটাল মাস আর ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে টোটাল মাস অলওয়েজ ইকুয়াল হবে। আমরা পড়েছিলাম ভর কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, যে পরিমাণ ভরের বিক্রিয়ক বা রিয়াক্টেন্টরা বিক্রিয়া করে ঠিক তত পরিমাণ ভরের উৎপন্ন হয় প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমি ভরের সংরক্ষণ সূত্র থেকে পাই 1.16 আর এটাকে আমি x ধরে নিয়েছি ইজ ইকুয়ালস টু 1.7 প্লাস 2.87। তাহলে x ইকুয়ালস টু কি আসবে 1.70 প্লাস 2.87 মাইনাস 1.16। তারাও করে দেখি কত আসে, কারণ ফালতু টাইম নষ্ট করে 3.41 গ্রাম আসবে। 3.41 গ্রাম x এর ভ্যালু। সো 3.41 গ্রাম AgNO3 কে দরকার হচ্ছে এর বিক্রিয়াটা ঘটানোর জন্য। এটা কিন্তু নর্মাল ভরের সংরক্ষণ সূত্র দিয়েই হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে 64 গ্রাম O2 তৈরি করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম KClO3 প্রয়োজন। এই অঙ্কগুলো নয়, বিশুদ্ধতার অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তোমাদের অনেক স্কুলের টেস্টে, অনেক মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এরকম এই বিশুদ্ধতার অঙ্কগুলো এসেছে। কি বলেছে, KClO3 থেকে আমরা জানি KCl আর O2 এই বিক্রিয়াটা আমরা সকলে জানি। তাহলে আমাকে বলেছে এই KClO3 আর কাকে কাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, KClO3 নিয়ে কাজ করতে হবে আর O2 নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা তো আমরা জানি 245 গ্রাম আর এটা হচ্ছে আমাদের জানি 96 গ্রাম। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে 96 গ্রাম O2 প্রস্তুত হয় 245 গ্রাম KClO3 থেকে, তাই তো? কিন্তু আমাকে কত গ্রাম O2 প্রস্তুত করতে হবে, 64 গ্রাম O2 প্রস্তুত করতে হবে। তাহলে 245 ইন্টু 64 বাই 96 কত আসছে দেখে নিই। আসছে হচ্ছে 163.33 গ্রাম। কত 163.33 গ্রাম KClO3 প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই এত KClO3টা কি বিশুদ্ধ। ঠিক আছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে 80% বিশুদ্ধতার কত গ্রাম KClO3 প্রয়োজন হবে। তো আমি ধরে নিচ্ছি 64 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম KClO3 লাগে বিশুদ্ধ, এত গ্রাম। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি যে 80% বিশুদ্ধ ধরি 80% বিশুদ্ধতার x গ্রাম KClO3 প্রয়োজন ধরে নিয়েছি। তাহলে 80% মানে x এর 80% মানে কি আমি জানি 80 x ইন্টু 80/100 x মানে 80% বিশুদ্ধতার x গ্রাম মানে x এর 80% বিশুদ্ধ। তাহলে আমি লিখতেই পারি x ইন্টু 80/100 মানে এত পার্সেন্ট বিশুদ্ধতা ইকুয়ালস টু, তার মানে এই যে এটা 163.33। তোমরা এইভাবেও লিখতে পারো যে 80 গ্রাম বিশুদ্ধ KClO3 রয়েছে 100 গ্রামের মধ্যে। 80% বিশুদ্ধ কথার অর্থ কি, এটা এইভাবে না করে এইভাবেও করতে পারো যে 80 গ্রাম বিশুদ্ধ KClO3 পাওয়া যায় 100 গ্রাম থেকে, তাই তো? 80% কথার অর্থ তো এটাই যে 80 গ্রাম বিশুদ্ধ আচ্ছা এটাকে আমি একটু সলভ করে দিই, নালে এটা তো হাফ থেকে গেল। ঠিক আছে, দেখবো যে ওটা সেম আসে নাকি। 80% বিশুদ্ধ KClO3 পাওয়া যায় কত গ্রামের মধ্যে, মানে 80% বিশুদ্ধ KClO3 রয়েছে কত গ্রামের মধ্যে, 100 গ্রামের মধ্যে। কারণ 80% মানে 100-র মধ্যে 80 গ্রাম বিশুদ্ধ। ঠিক আছে, আমাকে তার মানে এখন জানতে হবে এই এত গ্রাম বিশুদ্ধ KClO3 রয়েছে কত গ্রাম
কেসিএলও3 মধ্যে। তাহলে কত 163.33 গ্রাম বিশুদ্ধ কেসিএলও3 পাওয়া যায়। কত গ্রাম 100 ইন্টু 163.33 ডিভাইডেড বাই 80। তোমরা এইভাবেও করতে পারো যে এক্স ধরে, অথবা তোমরা ওরকম কথায় লিখেও করতে পারো। যদি এক্স ধরে করো তাহলে সিম্পল হয়ে যাবে, এত লিখতে হবে না। যে 80 ধরে নিচ্ছি 80% বিশুদ্ধতার এক্স গ্রাম কেসিএলও3 প্রয়োজন, তো সিম্পলভাবে এটাকে আমরা ইকুয়েশন তৈরি করে এক্স এর মান বার করতে পারি। অথবা এইভাবে লিখতে পারি যে 80 গ্রাম বিশুদ্ধ কেসিএলও3 রয়েছে 100 গ্রামের মধ্যে, তার মানে এটাকে 80% বলা হয়ে থাকে। তাহলে অত গ্রাম বিশুদ্ধ কেসিএলও3 রয়েছে কত গ্রামের মধ্যে। তাহলে এটাকে আমরা সলভ করে আসে হচ্ছে 204.16। তাই তো, দেখে নিই একবার অ্যান্সারগুলো তো মিলাতে হচ্ছে। 163.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। এই দাঁড়াও, 163.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 80, হ্যাঁ 204.16, 204.16 গ্রাম। এত গ্রামের মধ্যেই বিশুদ্ধ হচ্ছে এত গ্রাম, 206.16 গ্রাম। তোমরা এটা হচ্ছে অর, এই পদ্ধতিটাকে ফলো করতে পারো অথবা ওই পদ্ধতিটাকে ফলো করতে পারো। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 5 গ্রাম চুনাপাথর, চুনাপাথর মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, কে বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই রিয়াকশনটা সেই ছোটবেলা থেকে পড়ছো যে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। দেখো ব্যালেন্সডই রয়েছে, ক্যালসিয়াম এদিকে একটা এদিকে একটা, এখানে কার্বন একটা এখানে কার্বন একটা, এখানে অক্সিজেন 3টা আর এখানে অক্সিজেন 2 + 1 3, ব্যালেন্স রয়েছে। আচ্ছা, এবার আমাকে কি বলেছে যে এবার আমাকে কোনটা নিয়ে কাজ করতে হবে, চুনাপাথর নিয়ে কাজ করতে হবে এবং আচ্ছা দুটো সবকটা নিয়ে কাজ করতে হবে। উৎপন্ন চুন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ণয় করতে বলেছে। চুনের বার করতে হবে, কার্বন ডাই অক্সাইডটা বার করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি 100, চুনের হচ্ছে কত 40 + 16 মানে হচ্ছে 6 5 56 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 44 গ্রাম। তো প্রথমে চুনের জন্য বার করবো, তারপর কার্বন ডাই অক্সাইডের জন্য বার করব। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে 56 গ্রাম CaO পাওয়া যায়। তাহলে আমাকে বলেছে কত 5 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 56 ইন্টু 5 বাই 100, 5 20 100, 2 দিয়ে 2 দুগুণে 4 8 দুগুণে 16 আর দিকে 10 মানে 2.8 গ্রাম CaO উৎপন্ন হবে। আর বলেছে কি অক্সিজেনেরটা বার করতে, তাহলে 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 44 গ্রাম O2। তাহলে 5 গ্রাম CaCO3 থেকে পাওয়া যাবে 44 ইন্টু 5 বাই 100, 2 দিয়ে কাটলাম 10, এদিকে 22 মানে 2.2 গ্রাম CO2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, একদম পাতি অঙ্ক। নেক্সট কোশ্চেন বলেছে কঠিন একটি মৌলকে সম্পূর্ণরূপে গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন লাগে। কঠিন একটা পদার্থ, এখানে কোনোটা বলেই দেয়নি যে কার সাথে কে বিক্রিয়া করেছে, বলেছে কঠিন একটা পদার্থ রয়েছে, তার সাথে কোনো একটা সম্পূর্ণরূপে গ্যাসীয় অক্সাইড পরিণত হচ্ছে। তার মানে কঠিন কোন পদার্থ যেটার সম্পূর্ণ বিয়োজনে গ্যাসীয় অক্সাইড উৎপন্ন হয় বলতো? কার্বন হচ্ছে একটা কঠিন পদার্থ যার দহনে বা যাকে অক্সাইডে পরিণত করতে গেলে একটা অক্সিজেনের সাহায্যে দহনের প্রয়োজন, মানে কয়লাকে উত্তপ্ত করছো বা পোড়াচ্ছ, উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কঠিন থেকে গ্যাসীয় অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে একটা গ্যাসীয় অক্সাইড, তাহলে গ্যাসীয় অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কোনটাকে নিয়ে কাজ করব, 11.2 লিটার অক্সিজেন লাগে। আচ্ছা, উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের এসটিপিতে আয়তন এত, গ্যাসীয় অক্সাইডের আচ্ছা এটা বায়ু ঘনত্ব না, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। বলেছে গ্যাসীয় অক্সাইডের বাষ্প ঘনত্ব কত, মানে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হয়েছে। ঠিক হবে, ঠিক আছে, ভালো কথা। কার্বন মানে হচ্ছে এখানে 12, আর এখানে অক্সিজেন আছে কত লিটার, কারণ এখানে আমাকে অক্সিজেনের সাথে লিটারের সাথে সম্পর্ক জানতে চেয়েছে। এখানে 1 মোল, দরকার নেই 12টা, এখানে 1 মোল আছে মানে কত
22.4 লিটার, তাই তো। আর কার্বন ডাইঅক্সাইড আমার কত জানি আমরা, 44 গ্রাম। তাহলে 22.4 লিটার অক্সিজেন উৎপন্ন করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তা আমরা লিখি 22.4 লিটার O2 উৎপন্ন করে 44 গ্রাম CO2। ওকে, তাহলে আমাকে জানতে চেয়েছে 11.2 লিটার O2 কত প্রস্তুত করবে। তাহলে 44 ইন্টু 11.2 ডিভাইডেড বাই 22.4 কত, 2, 22, তাহলে 22 গ্রাম CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই 22 গ্রাম CO2টা কি বলেছে, বলেছে উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের এসটিপিতে আয়তন 11.2। মানে দেখো 22 গ্রামের কার্বন ডাইঅক্সাইডেরও কিন্তু আয়তন 11.2, কারণ এটা হচ্ছে 1 মোল। 1 মোলের যদি 44 গ্রাম হয় তাহলে 22 গ্রামের কত হবে, ওর হাফ মোল। তাহলে হাফ মোল মানে কত লিটার, 11.2 লিটার। ঠিক আছে, বলেছে গ্যাসীয় অক্সাইডের বাষ্প ঘনত্ব কত। আচ্ছা, বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক রয়েছে। যে আণবিক ভর, এটা তোমাদের ক্লাস 10এও ছিল, ক্লাস 9এও ছিল, ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, তাহলে আমাকে বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু কি হবে, যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, কত হবে, আণবিক ভর বাই 2, তাই তো। তার কারণ দেখো এদিকে নিচে চলে আসবে, আর আণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এখানে আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের, 22 গ্রাম বাই 2 মানে 11। ঠিক আছে, আর বাষ্প ঘনত্বের কিন্তু একক হয় না, তো সিম্পলি 11 হবে এখানে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায়, ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কে, ফেরাস সালফেট আর কে H2S। এটা আমরা এর আগেও একটা বিক্রিয়া দেখলাম। কার কার সাথে সম্পর্ক করতে বলেছে, H2S কে নিয়ে কাজ করতে বলেছে এবং ফেরাস সালফাইডকে নিয়ে কাজ করতে বলেছে। আচ্ছা, ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 17 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম FeS এর প্রয়োজন। তো প্রথমে আমাকে FeS মানে হচ্ছে 56 প্লাস 32 মানে 88 গ্রাম। আচ্ছা, আর H2S এর কত, 2 প্লাস 32 দ্যাট ইজ 34 গ্রাম। তাহলে 34 গ্রাম H2S পাওয়া যায় কত থেকে, 88 গ্রাম FeS থেকে। 34 গ্রাম H2S গ্যাস পাওয়া যায় বা হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায় 88 গ্রাম FeS থেকে। তাহলে জানতে চেয়েছে কত, 17 গ্রাম। 17 গ্রাম পাওয়া যাবে, দেখো হাফ করলেই হয়ে যেত, 17 বাই 34, 17 দুগুণে 34 মানে 44 গ্রাম FeS থেকে। তাহলে আশা করি বোঝা গেছে, অঙ্কটা একদম সহজ অঙ্ক ছিল। এরপরে কি বলেছে, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করায় কি পরিমাণ ওজন হ্রাস হবে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট তাকে উত্তপ্ত করা হয়েছে, কি হয়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্যাস হয়ে বেরিয়ে চলে যায়। তাহলে ওজনের যেটা হ্রাস হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে তুমি উত্তপ্ত করছো, ক্যালসিয়াম অক্সাইড যেটা একটা কঠিন পদার্থ সেটা পড়ে থাকছে, আর কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে, গ্যাসীয় পদার্থ বলে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওজন হ্রাস হওয়া মানে কোনটাকে নিয়ে কাজ করতে বলেছে, কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে কাজ করতে বলেছে। এইটাই কিন্তু উড়ে যায়, গ্যাস হয়ে বেরিয়ে যায়, তার মানে ওজন হ্রাস ওটুকুই হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি 100 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44 গ্রাম। তাহলে আমাকে এখানে কত গ্রামের সাথে কাজ করতে বলেছে, তাহলে 100 গ্রাম CaCO3 কে এর বিয়োজনে 44 গ্রাম ওজন হ্রাস হয়। ঠিক আছে, আমাকে কত গ্রামের জন্য বার করতে দিয়েছে, 250 গ্রাম CaCO3 কে বিয়োজন ফলে, তাহলে 44 ইন্টু 250 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে এটা একটু গুণ করে দেখি, 25 ইন্টু, আচ্ছা ছাড়ো, 5 দিয়ে 2, 5, 5 দুগুণে 10, 110 গ্রাম। 110 গ্রাম
কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ 110 গ্রামই কিন্তু ওটা ওজনটা হ্রাস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। বলেছে H2SO4 এবং জিঙ্কের বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে, অর্থাৎ 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন। এটা তোমরা বাড়িতে HW করবে, কারণ প্রত্যেকের কাছে একটা করে বই রয়েছে। এই অঙ্কটা একদম সিম্পল বইয়ের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা একটু আগে আমি একটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে 80% বিশুদ্ধতাটা করালাম, এক্স্যাক্ট সেম অঙ্ক, শুধু এখানে বিক্রিয়াটা চেঞ্জ হয়ে গিয়ে জিঙ্ক প্লাস H2SO4 সেখান থেকে ZnSO4 আর H2 তৈরি হবে। ঠিক আছে, মানে এখানে তোমাকে জিঙ্ক আর হাইড্রোজেন গ্যাস এই দুটো নিয়ে কাজ করতে হবে, এই যেটা জিঙ্ক আর হাইড্রোজেন গ্যাস এটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে এবং বাড়িতে করার পর তোমরা এটাকে কিন্তু কমেন্টে আমাকে এটার অ্যান্সার জানাবে। কেউ বই দেখবে না, আমি বলে দিলাম বইতে রয়েছে, বাট ফিরভি কেউ বই দেখবে না, নিজেরা হাতে করে আমাকে কমেন্টে কিন্তু অ্যান্সারটা জানাবে। আমি কিন্তু কমেন্ট প্রত্যেকে চেক করি। নেক্সট কোয়েশ্চেন বলেছে এনটিপিতে 2.24 লিটার একটি গ্যাসের ভর এত গ্রাম, গ্যাসটির আণবিক ভর, বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব নির্ণয় করো। ওকে, আচ্ছা, এনটিপি কথাটার আর এসটিপি কথাটার অর্থ হচ্ছে, এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে টেম্পারেচারটাকে আমরা সাধারণত 293.15 ধরে কাজ করি। ঠিক আছে, অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ঘরের উষ্ণতা ধরে কাজ করি। ঠিক আছে, আর এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে হচ্ছে প্রমাণ উষ্ণতা এবং চাপে, যেখানে আমরা উষ্ণতাটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিনটাকে নিয়ে কাজ করি। আচ্ছা, তো এনটিপিতে 2.24 লিটার একটি গ্যাসের ভর এত, তো 2.24 লিটার দিয়ে কাজ করলে আমাকে হবে না, কারণ আমাকে এখানে বার করতে বলেছে আণবিক ভর। আণবিক ভর মানেই হচ্ছে 1 মোল, অর্থাৎ 22.4 লিটারের জন্য কত, তাহলে 2.24 লিটার গ্যাসের ভর যদি 317 গ্রাম হয়, হয়টা লেখার দরকার নেই, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে, 317 ইন্টু 22.4 বাই 2.24, কারণ আমাকে কিন্তু এসটিপিতে কত, অর্থাৎ 22.4 লিটার আয়তনে গ্যাসটার ভর কত সেটাকে আমার বার করতে হবে, এবং সেটাই হয়ে যাবে আমার আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা তুললাম দশমিক, এখান থেকে আমার দুটো দশমিক তুললাম, মানে 2 ঘর তুললাম, কাটলাম, এটা কাটলাম, তাহলে আমার কত আসছে, 3170 গ্রাম হচ্ছে এটাই কিন্তু আমার চলে আসবে আণবিক ভর। তার কারণ আণবিক ভর মানেই হচ্ছে তার 1 মোল গ্যাসের কতটা ভর, তাই তো, আর 1 মোল গ্যাস মানেই আবার আমরা জানি 22.4 লিটার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আণবিক ভর মানে হচ্ছে 1 মোল গ্যাসের ভর, তাই তো, যেটা মানে হচ্ছে কত, 22.4 লিটার গ্যাসের ভর। তাই জন্যই আমরা 22.4 লিটারে বার করেছি। ঠিক আছে, আচ্ছা, তা আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের সম্পর্ক তো আমরা এইমাত্র পড়লাম, যে বাষ্প ঘনত্ব মানে হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই 2, তার মানে 3170 ডিভাইডেড বাই 2, যেটা করলে আসে হচ্ছে কত আসে দেখি, 3170 ডিভাইডেড মানে 1585। এবারে জানতে চাইছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্বের ফর্মুলা আমরা কি জানি বলতো, যে বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। এই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে 1 লিটারে হাইড্রোজেনের গ্যাসের ভর কত, তাহলে এটা আমার কত চলে আসছে 1585, আর হাইড্রোজেনের গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089। এটা করলে আমার আসে, দাঁড়াও করে দেখি, 1585 ইন্টু 0.089 মানে 141.065। এটাই কিন্তু আমার চলে আসবে তার প্রমাণ ঘনত্ব, মানে প্রমাণ ঘনত্ব মানে গ্রাম পার লিটার, মানে 1 লিটারে কত ভর সেটাকেই বলা হয় তার প্রমাণ ঘনত্ব। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো যদি আমি না জানি,
যেটা আমাদের কনসেপ্ট থেকে অর্থাৎ চ্যাপ্টার থেকে পড়তে হবে। তো এই ফর্মুলাগুলোই যদি আমরা না জানি তাহলে কেমন করে হবে? তো তার জন্য আগে আমাকে ফর্মুলা জানাটা খুবই জরুরি এবং তারপরেই আমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি এখানে স্পেসিফিক কিছু অঙ্ক নিয়ে এসেছি কারণ যাতে তোমাদের অঙ্ক কিছু প্র্যাকটিস হয়, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো থিওরির কোশ্চেন খুব কম আসে। যদি ওই এমসিকিউ আসে তাও এমসিকিউ তো এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয় তোমাদের অঙ্ক রিলেটেড, মানে খুবই শর্ট টাইপের কোশ্চেন। তো এই চ্যাপ্টার থেকে পুরোটাই অঙ্ক নিউমেরিক্যাল বেসড একটা 3 মার্কসের কোশ্চেন থাকবে, অরে থাকে অফকোর্স। হ্যাঁ, তা বলে রিয়াকশনগুলো হচ্ছে আমি তোমাদের বলে দেবো যে হয়তো মনে হবে যে একটা যদি খুব আননোন রিয়াকশন দিয়ে দেয় বা আননোন রিয়াকশন করতে দেয় তাহলে তো আমরা করতে পারবো না ম্যাম, তাহলে তো আমাদের সমস্যা হবে, কারণ ইনস্ট্যান্ট ওই রকম রিয়াকশন কি প্রোডাক্ট তৈরি হবে সেটা মাথায় নাই আসতে পারে। তো আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি যে রিয়াকশনগুলো আজকে আমি করালাম বা যে রিয়াকশনগুলো তোমাদের বইতে রয়েছে, দেখবে যে কটা বইতে যার কাছে যেটা বই আছে, ছায়ার বই ফলো করতে পারো কি যার কাছে যে বই ফলো করতে পারো, সহায়িকা ফলো করতে পারো, সেখানে দেখবে রিয়াকশন করা রয়েছে। দেখো যে খুব কমন কিছু রিয়াকশন, যেমন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন, তারপরে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর রিয়াকশন, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড আর কি উৎপন্ন হয়, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর রিয়াকশন, তারপরে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এরকম টাইপের কিছু কমন রিয়াকশন ভালো করে, তারপরে তোমার ফেরাস সালফাইডের রিয়াকশনটা, কিছু স্পেসিফিক কিছু কমন রিয়াকশন ভালো করে দেখে যাবে। ঠিক আছে, পরীক্ষার জন্য সেকেন্ড সামেটিভের জন্যও বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য বলছি। এমন কোনো রিয়াকশন দেয় না যেটা মাধ্যমিক পরীক্ষা ইনস্ট্যান্ট তোমাদের মানে বিশাল পরিমাণে চিন্তায় ফেলে দেবে। তোমাদের অনেক সহজ কোশ্চেন আসে, তো কোনো চাপ নেওয়ার কথা নেই। তো তোমরা একটু চেষ্টা করবে হাতে লিখে প্র্যাকটিস করার। এই নিউমেরিক্যালসগুলো কিন্তু শুধু মুখে দেখে হবে না। আমি কিন্তু এখানে বেশ কটা, আই থিঙ্ক 20 থেকে 21টা না কি 25টা অঙ্ক করিয়েছি, জানি না কতগুলো করানো হয়েছে, নাম্বারিং ছিল না। তো বেশ কিছু অঙ্ক করানো হয়েছে এবং হ্যাঁ আমি ক্যালকুলেশনগুলো করিনি, আমি মোবাইলে করেছি, আমার অ্যান্সার কিটা ছিল দেওয়া, অ্যান্সার কি দেখেও বসিয়েছি। তো তোমরা কিন্তু হাতে গুণ ভাগগুলো করবে, তোমাদের ওখানে কিন্তু ক্যালকুলেটর দেবে না। আমি যদি এখানে ক্যালকুলেশন করতে যেতাম তাহলে আমাদের হয়তো ম্যাক্সিমাম 10টা অঙ্ক করা যেত, একটা টাইম লিমিট রয়েছে, টাইম লিমিটের মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে। তো তোমাদের হয়তো মিনিমাম 10টা অঙ্ক হতো, তো তাহলে তো আমার বেশি করানো যেত না। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ক্যালকুলেশনগুলো মোবাইলে করেছি, বা আমার তো আমার দরকার নেই ক্যালকুলেশন জানা, তোমাদের কিন্তু এটা হাতে করতে হবে। আশা করি বোঝা গেছে। তো চলো আবার নেক্সট কেমিস্ট্রির কোনো ভালো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কেউ কিন্তু ফাঁকি মেরো না, কারণ এখন মনে হতে পারে আরে এখন তো ফার্স্ট সামেটিভ সবে শেষ হয়েছে, একটু চিল মারি, কিন্তু এটা কিন্তু কেউ করো না। সেকেন্ড সামেটিভ বলতে চলে আসবে, তারপরেই চলে আসবে টেস্ট, এবং তারপরেই চলে আসবে সেই ভয়াবহ পরীক্ষা। একটা ভয়াবহর কিছুই না, একদম সহজ পরীক্ষা। মাধ্যমিকটা এখন খুব লাগে, কারণ হচ্ছে ওটা জীবনের ফার্স্ট পরীক্ষা বলে, তো কোনোই ব্যাপার না। তো তোমরা কি করবে, ভালো করে প্র্যাকটিস করবে, কোনো চিন্তা করবে না, ভালো করে পড়াশোনা করে যাও, রেজাল্ট কিন্তু ভালো হবেই। চলো তাহলে আজকের জন্য এটুকুই, নেক্সট লেকচারে তোমাদের সাথে অনেক গল্প হবে। টাটা, ভালো থাকো, বেস্ট অফ লাক।